তোমাদের ক্লাসের শুরুতে ভ্যাঙ্গায় নিছি। ছোটবেলায় বলতে না, ভ্যাঙ্গাইলে ব্যাং খায়, মরা মুরগির ঠ্যাং খায়। ছোটবেলায় কেউ ভ্যাঙ্গাইলে খুব মেজাজ গরম লাগতো, তার এই কথা শুনে দিতাম, ভ্যাঙ্গাইলে ব্যাং খায়, মরা মুরগির ঠ্যাং খায়। তারপর আবার খেলাধুলায় কেউ আগে জিতলে বলতাম আগে গেলে বাগে খায়। তারপরে কি জানি লাইন ছিল। ছোটবেলার লাইফটা খুব ইন্টারেস্টিং ছিল এবং আমরা লাইফে খুব এনজয় করতাম এবং হচ্ছে বিভিন্ন ভাবে ছন্দ টন্দ কত কিছু যে লাইফের মধ্যে আসলে ছিল। যে হচ্ছে কেউ আগে গেলে তারে শুনাইতাম আগে গেলে বাগে খায়। তারপর হচ্ছে যে ভ্যাঙ্গাইলে ব্যাং খায়, মরা মুরগির ঠ্যাং খায়। তো দ্যাট লাইফ ওয়াজ ইন্টারেস্টিং লাইফ। আচ্ছা, তো আমরা কোষ ও এর গঠন পড়ছিলাম। তো আমরা কিন্তু খুব ভালোই পড়তেছিলাম, পড়ালেখার মান আমাদের খুবই ভালো। দুটো সময় বেশি লাগছে, বাট আমরা মোটামুটি না লাস্টের দিকে চলে আসছি। লাস্টের দিকে চলে আসছি বলতে আমরা যে আমাদের মেইন যে জায়গাটা, সেই জায়গাটায় চলে আসছি। মেইন জায়গাটা আমাদের কি? মেইন জায়গাটা হচ্ছে ডিএনএ আরএনএ। এই জায়গাটা হচ্ছে মেইন জায়গা, তো আমরা সেই জায়গার কাছাকাছি চলে আসছি। তো তোমাদের কি সবকিছু ঠিকঠাক আছে? তাও ছেলেটা ক্লাসে তো অনেক দুষ্টামানি করে। তোমার কিন্তু ভেঙ্গাই দিই তাও। কোষের বাতিঘর কাকে বলে? আমি তো জানি না কোষের বাতিঘরকে। না, আলফা ডিসকাউন্ট তো বাড়াচ্ছি না, আলফা ডিসকাউন্ট থাকতেছে, মানে আজকে পর্যন্তই শেষ ডিসকাউন্ট। ডিসকাউন্ট অফার এত বাড়াইলে কি ওই ডিসকাউন্ট আর অফার থাকে? ওইটা তো হচ্ছে জেনারেলাইজড হয়ে যায়। একদিন হয়তো বাড়বে 500 টাকা ডিসকাউন্ট, বাট তোমাদের জন্য যে 1000 টাকা ডিসকাউন্ট, ওটা আজকেই শেষ হয়ে যাচ্ছে। কারণ অনেক দিন সময় দিছি, সেই 25 তারিখ না 24 তারিখ কোর্স লঞ্চ হয়েছে। সো ইটস অ্যাবাউট 13 to 14 days অ্যাবাউট দ্য ডিসকাউন্ট। চ্যাপ্টার কি আজকেই শেষ করে দিবেন সায়মা? না রে বাবা, চ্যাপ্টার আজকেই শেষ হবে না, আরো 2টা ক্লাস লাগবে চ্যাপ্টার শেষ করতে। কারণ হচ্ছে আমাদের, আমরা তো এখনো চ্যাপ্টারের ডিএনএ এর মধ্যে ঢুকতে পারিনি। ডিএনএ এর মধ্যে ঢোকার পরও আরো মিনিমাম 2 থেকে 3টা ক্লাস আমাদের এই চ্যাপ্টারের উপর লাগবে। 2টা হচ্ছে মিনিমাম, 3টা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, তো আমরা হচ্ছে ক্রোমোজোম পড়তেছিলাম, কথাবার্তা নাই, চুপচাপ চলো পড়ালেখা শুরু করি। দেখো, ক্রোমোজোমের ভৌত গঠন পড়ছিলাম। আমাদের যে ক্রোমোজোম আছে, এই ক্রোম মানে কি? ক্রোম মানে রঞ্জিত, সোম মানে দেহ। ক্রোমোজোম মানে রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। বিষয়টা হচ্ছে যে কোষের মধ্যে তুমি যদি রং বা ডাই মিশাও, কোষের যে অংশটা রং ধারণ করবে তাকে ক্রোমোজোম বলবা। কোষের মধ্যে তুমি রং বা ডাই যদি মিশাও, কোষের যে অংশটা রং ধারণ করবে তাকে তুমি ক্রোমোজোম বলবা। কার্ল নাগেলি নামক বিজ্ঞানী হচ্ছে ক্রোমোজোম প্রথম প্রত্যক্ষ করেন। কার্ল নাগেলি একই সাথে কিন্তু হচ্ছে কোষ ঝিল্লি আবিষ্কারক বলা হয় কার্ল নাগেলিকে। প্রজাতিভেদে 2 থেকে 16টি ক্রোমোজোম থাকতে পারে। সর্বনিম্ন 2টা ক্রোমোজোম থাকে গোলকৃমির মধ্যে, যার নাম হচ্ছে অ্যাসকারিস মেগালোসেফালাস। সর্বোচ্চ 16টা ক্রোমোজোম থাকতে পারে রেডিওলারিয়া নামক প্রোটোজোয়া অলাকান্থা। অলাকান্থা তার মধ্যে সর্বোচ্চ 16টা থাকতে পারে। সর্বোচ্চ কয়টা থাকতে পারে? সর্বোচ্চ 16টা তার মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ইয়াসির বলছে আলফাবেটে প্রবলেম হওয়ার সময় কিছু প্রবলেম হয়েছে, কি করবে? আমাদের পেজে জানাও, আমাদের পেজ তো আছেই তোমাদের সমস্যা সমাধান করার জন্য অলওয়েজ। আচ্ছা, এরপর আসা যাক হচ্ছে যে আমাদের এই একটা ছকে আমরা তোমাদের দেখিয়েছি যে কার ক্রোমোজোম কত। এখান থেকে মনে একটা বা 2টা প্রশ্ন আজকের পরীক্ষায় আমরা দিয়েছিলাম। এরপর হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে যখন আমরা গিয়েছি, যে সেখানে আমরা প্রথমে যে নামটা পড়েছি সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুটা কিন্তু আমাদের হচ্ছে নিউক্লিয়াসের মধ্যেও ছিল। নিউক্লিয়াসে যে 4টা অংশ, তার মধ্যে একটা অংশের নাম ছিল কি? ক্রোমাটিন তন্তু। সেখানে আমি বলছিলাম যে না বাবা, না বাবা, পড়বো না, পড়বো না। তো সেখানে কিন্তু আমরা ক্রোমাটিন তন্তু পড়ি নাই। তো এই ক্রোমাটিন তন্তুটা কিন্তু এই জায়গায় পড়ছি। এই ক্রোমাটিন তন্তুটা হচ্ছে বা ক্রোমাটিন হচ্ছে ক্রোমোজোমের মূল উপাদান। ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম জিনিসটা আসলে অনেক কিছু প্যাচায় 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 বড় বড় বাজায় তৈরি হয়েছে। তাহলে ক্রোমোজোমের মূল উপাদান কি? ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিনটা যখন আমাদের প্যাচাবে, ডিএনএ আর হিস্টোন প্রোটিনটা প্যাচায় আমাদের কি তৈরি হয়? নিউক্লিওজোম। ডিএনএ আর হিস্টোন প্রোটিনটা প্যাচায় কি তৈরি হয়? ডিএনএ আর হিস্টোন প্রোটিনটা প্যাচায় তৈরি হয় নিউক্লিওজোম। ডিএনএ আর হিস্টোন প্রোটিন পেঁচিয়ে কি তৈরি হয়? নিউক্লিওজোম। সেই নিউক্লিওজোম প্যাচায় কি তৈরি হয়?
ক্রোমাটিন তন্তু, সেই ক্রোমাটিন তন্তু পেঁচায় কি তৈরি হয়? ক্রোমোজোম। তাহলে দেখো ডিএনএ আর হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন জিনিসটা কি? হিস্টোন প্রোটিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা নিউক্লিয়াসে বিদ্যমান থাকে। আমাদের বডিতে বিদ্যমান অসংখ্য প্রোটিন আছে, বাট নিউক্লিয়াসে বিদ্যমান থাকে এরকম প্রোটিন খুব কম। তো এর মধ্যে একটা প্রোটিন পাওয়া যায় যেটা নিউক্লিয়াসের আশেপাশে সবসময় ঘুরঘুর করে, তার নাম হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনগুলো গোল 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 টাইপের প্রোটিন থাকে, তার চারপাশে সূত্রাকার ডিএনএ গুলো পেঁচাইতে থাকে। কারণ প্রকৃত কোষের ডিএনএ কেমন? সূত্রাকার। সূত্রাকার ডিএনএ গুলো পেঁচায় 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 অসংখ্য হিস্টোন প্রোটিন আর ডিএনএ পেঁচায় তৈরি করে নিউক্লিওজোম। সেই নিউক্লিওজোম যে আছে, সেই নিউক্লিওজোমটা পরবর্তীতে আরো পেঁচায় 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 তৈরি করে ক্রোমাটিন তন্তু। সেই ক্রোমাটিন তন্তুটা আরো পেঁচায় 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 অধিক কুণ্ডলিত যখন হয়, তখন সেটাকে আমরা ক্রোমোজোম বলি। এই যে ক্রোমাটিন তন্তু আছে, এরার মধ্যে দুই টাইপের ক্রোমাটিন তন্তু দেখতে পাই। একটাকে বলি হেটেরোক্রোমাটিন, একটাকে বলি ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন মানে হচ্ছে যেটা কম কুণ্ডলিত অবস্থায় থাকবে। ইউক্রোমাটিন কি আমাদের থাকবে? ইউক্রোমাটিন যেটা হচ্ছে আমাদের কম কুণ্ডলিত সক্রিয় ডিএনএ এমআরএনএ তৈরি হয়। ইউক্রোমাটিন হচ্ছে যেটা কি থাকবে? আমাদের কম কুণ্ডলিত থাকবে। ইউক্রোমাটিন আমাদের হচ্ছে কম কুণ্ডলিত। কম কুণ্ডলিত যদি হয়, যে দেখা যায় যে যার মনে প্যাচ গোছ কম, ধরো আমাদের দুনিয়ায় দুই টাইপের মানুষ পাওয়া যায়, যার মনের মধ্যে অনেক প্যাচ, তুমি যদি তারে বলো সরেয়া, সে ভাববে সরেয়া, আল্লাহ সরেয়া দিয়া মনে হয় সে আমাকে একটা গালি দিছে, সরেয়া দিয়া মনে হয় সে বলছে যে সে এরকম, সরেয়া দিয়া মনে হয় সে আমার থেকে টাকা ছিনায় নিতে চাচ্ছে। তো অনেক প্যাচ যার মনের মধ্যে, সে কিন্তু লাইফে সহজ উন্নতি করতে পারে না, তার জীবনটা নিষ্ক্রিয় হয়ে যায়, চিন্তা করতে করতেই তার জীবন শেষ। ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে চিন্তা করা শুরু করে, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত চিন্তা করে। তার মানে অধিক কুণ্ডলিত হইলে সে কিন্তু লাইফে নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক তেমনি ক্রোমোজোমগুলা বা ক্রোমাটিন তন্তুগুলা যদি অধিক পেঁচানো থাকে, মানে হচ্ছে যে দুইটার কম্পারিজন, ভাইয়া এখানে তো সবাই পেঁচায় পেঁচায় তৈরি হয়েছে, অধিক পেঁচানো বলতে মানে কি? দুইটার কম্পারিজন করে তুমি দেখতে পারো। ঠিক আছে, এ দুনিয়ায় যত মানুষ আছে সবাই খারাপ, ঠিক আছে, 100% খারাপ। এই দুনিয়ায় 100% ভালো মানুষ একজনও নাই, সবার মধ্যে দোষ ত্রুটি রয়েছে, সবার মধ্যে ভুল ভ্রান্তি রয়েছে, সবার লাইফে একটা ব্ল্যাক সাইড বা ডার্ক সাইড রয়েছে। কিন্তু তুমি সেই মানুষগুলোর মধ্যে কম্পেয়ার করে বলতেছে একজন ভালো একজন খারাপ, তাহলে কম্পারিজন করতে হচ্ছে আমাদের। ঠিক তেমনি আমাদের এই ক্রোমাটিন তন্তুগুলোর মধ্যে এক ধরনের ক্রোমাটিন তন্তু আছে যেটা অধিক পেঁচানো, এক ধরনের আছে কম পেঁচানো। অধিক পেঁচানো যেটা হেটেরোক্রোমাটিন, কম পেঁচানো যেটা ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিনের মধ্যে আমাদের ডিএনএটা কেমন ডিএনএ থাকে? নিষ্ক্রিয় ডিএনএ থাকে। আর ইউক্রোমাটিনের মধ্যে সক্রিয় ডিএনএ থাকে। হেটেরোক্রোমাটিন এমআরএনএ তৈরি হয় না, হেটেরোক্রোমাটিনের মধ্যে আমাদের এমআরএনএ তৈরি হয় না। তাহলে হেটেরোক্রোমাটিন নাম্বার 1 অধিক কুণ্ডলিত, নিষ্ক্রিয় ডিএনএ আছে, এমআরএনএ তৈরি হয় না। ইউক্রোমাটিন কম কুণ্ডলিত, সক্রিয় ডিএনএ, এমআরএনএ তৈরি হয়। তার মানে হচ্ছে এই হেটেরোর মধ্যে নিষ্ক্রিয় ডিএনএ থাকে, ডিএনএ থেকে আমাদের আরএনএ তৈরি, এমআরএনএ তৈরি হয়। এখন তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছিলে ভাই এমআরএনএ মানে কি? আরএনএ এর অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে আমাদের মেসেঞ্জার আরএনএ। ওই যে ফেসবুক মেসেঞ্জার আমরা চালাই না, ওই মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কে আমরা ছোট হাতের এমআরএনএ বলি। তাহলে আমাদের ডিএনএ থেকে বেসিক্যালি হচ্ছে আরএনএ তৈরি হয়। যে এই আরএনএটা যদি ডিএনএটা নিষ্ক্রিয় হয়, তাহলে আরএনএও স্বাভাবিকভাবে তৈরি হবে না। আর ডিএনএ যদি সক্রিয় হয়, তাহলে আরএনএ স্বাভাবিকভাবে তৈরি হবে। যে আরএনএটা তৈরি হয় ডিএনএ থেকে, মেজরিটি হচ্ছে এমআরএনএ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এতটুকু কথার পরে আমরা এই যে একটা ক্রোমোজোমের ছবি এঁকেছি, সেই ক্রোমোজোমের মধ্যে মাঝে একটা গোলটুস আকৃতির গঠন থাকে, যেটা অরঞ্জিত একটা অঞ্চল, তার নাম সেন্ট্রোমিয়ার। গোলটুসের পর দুই পাশে দুইটা কানের মতো লম্বা লম্বা অংশ থাকে, কানের মতো লম্বা লম্বা অংশ থাকে। এই কানের মতো লম্বা লম্বা অংশগুলো বেসিক্যালি হচ্ছে ক্রোমোজোমের বাহু বা ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোমের দুইটা বাহু বা ক্রোমাটিড রয়েছে, একটা ক্রোমোজোমের দুইটা বাহু বা ক্রোমাটিড থাকে। এই ক্রোমাটিড অনেক সময় থাকতে পারে, নাও থাকতে পারে, ক্রোমোজোমগুলো চিকন সূত্রক হিসেবে থাকতে পারে। ক্রোমাটিড ক্রোমোজোমে বেশিরভাগ অবস্থায় বেসিক্যালি ক্রোমাটিড থাকে। আর হচ্ছে এইখানে দেখা যায় এই ক্রোমাটিড দুইটার মাঝে সেন্ট্রোমিয়ার যখন তৈরি হয়, এই জায়গাটা একটু ভাঁজ তৈরি হয় বা একটু গর্তে ঢুকে যায়। দেখো এই মোটা জিনিসটা এসে গর্তে ঢুকে গেছে, ভাঁজ হয়েছে বা কুঞ্চিত হয়েছে, এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। সেন্ট্রোমিয়ার গঠনের জন্য যে কুঞ্চনটা হয় মুখ্য কুঞ্চন। সেন্ট্রোমিয়ারের ঠিক পাশে একটা অংশ থাকে যার নাম কাইনেটিকার বলি। আর এই ক্রোমোজোমগুলার ক্রোমাটিড বা বাহুগুলা তৈরি হয় বেসিক্যালি ক্রোমাটিন তন্তুগুলা পেঁচিয়ে পেঁচিয়ে। আর আমাদের একটা কোষে যতগুলা ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের মধ্যে যে কোনো ক্রোমোজোমের সাথে আমাদের এই নিউক্লিওলাস বা নিউক্লিওলাস যুক্ত থাকতে পারে। নিউক্লিওলাস যে জায়গায় যুক্ত থাকে তাকে স্যাটেলাইট, সেই স্থানকে স্যাটেলাইট বা স্যাট বলা হয়। স্যাটের ফুল ফর্ম আমরা জানবো। তো আমরা এই ছবিটা পর্যন্ত এঁকেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা প্রত্যেকটা অংশের হচ্ছে বিস্তারিত জানতে চাইবো, আমরা প্রত্যেকটা অংশের বিস্তারিত জানবো আজকে আমরা। তাহলে দেখো সেন্ট্রোমিয়ারে আমরা হচ্ছে তাহলে একটা নাম্বার অংশ আমরা পড়েছি, সেটা হচ্ছে ক্রোমাটিন। 2 নম্বর অংশ কি? 2 নম্বর অংশ হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। 2 নম্বর অংশ আমরা পড়বো আজকে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রো মানে কি? সেন্ট্রো দিয়ে সেন্ট্রাল বুঝায়। সেন্ট্রোমিয়ার 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার, 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার, 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার।
সেন্ট্রোমিয়ার, 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার, 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার, 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার, 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই যে আমাদের সেন্ট্রোমিয়ার যে কথাটা আছে, সেন্ট্রোমিয়ার বলতে কি বোঝায়? 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার, 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার। প্রতি ক্রোমোজোমে একটা অরঞ্জিত অঞ্চল থাকে, এই অরঞ্জিত অঞ্চলকে সেন্ট্রোমিয়ার বলা হয়। প্রতি ক্রোমোজোমে একটা অরঞ্জিত অঞ্চল থাকে, এই অরঞ্জিত অঞ্চলকে একটা সেন্ট্রোমিয়ার বলা হয়। তাহলে প্রতি ক্রোমোজোমে একটা অরঞ্জিত অঞ্চল থাকে, একে সেন্ট্রোমিয়ার বলা হয়। এটা হচ্ছে একটা অরঞ্জিত অঞ্চল। প্রতি ক্রোমোজোমে আমাদের হচ্ছে একটি অরঞ্জিত অঞ্চল থাকে, একটি অরঞ্জিত অঞ্চল থাকে, 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 অরঞ্জিত অঞ্চল থাকে যা দুটি ক্রোমাটিডের মাঝে থাকে, যা একই ক্রোমোজোমে, যা দুটি একই ক্রোমোজোমে, যা একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডের মাঝে থাকে। একই ক্রোমোজোমের, খেয়াল করে দেখো যে এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, তার মাঝে কি আছে? সেন্ট্রোমিয়ার আছে। একই ক্রোমোজোমের ক্রোমাটিডের মাঝে থাকে, 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 ঠিক আছে? একই ক্রোমোজোমের ক্রোমাটিডের মাঝে থাকে। তাহলে প্রতি ক্রোমোজোমে একটি অরঞ্জিত অঞ্চল থাকে যা একই ক্রোমোজোমের ক্রোমাটিডের মাঝে থাকে, একই ক্রোমোজোমে ক্রোমাটিডের মাঝে তাকে সেন্ট্রোমিয়ার বলে, 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 ঠিক আছে? তাহলে প্রতি ক্রোমোজোমে একটা অরঞ্জিত অঞ্চল থাকে। কেমন অঞ্চল থাকে? অরঞ্জিত অঞ্চল, মানে যে অঞ্চলটা কোনো ডাই নেয় না, অরঞ্জিত অঞ্চল থাকে। প্রতি ক্রোমোজোমে একটা অরঞ্জিত অঞ্চল থাকে যা একই ক্রোমোজোমের ক্রোমাটিনের মাঝে থাকে, তাকে সেন্ট্রোমিয়ার বলে, ঠিক আছে? এই সেন্ট্রোমিয়ারটা, যেখানে সেন্ট্রোমিয়ার থাকার জন্য ক্রোমোজোমে একটা ভাঁজ তৈরি হয়, একে মুখ্য কঞ্চন বলা হয়। সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমে ভাঁজ তৈরি হয়। এই সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমে ভাঁজ তৈরি হয়। সেন্ট্রোমিয়ারের জন্য আমাদের ক্রোমোজোমে ভাঁজ তৈরি হয়। সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমে ভাঁজ তৈরি হয়, ক্রোমোজোমে ভাঁজ তৈরি হয়। সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমে ভাঁজ তৈরি হয়, সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমে ভাঁজ তৈরি হয়। একে আমরা বলি হচ্ছে, একে বলা হয় মুখ্য কুঞ্চন। একে বলা হয় কি? একে মুখ্য কুঞ্চন বলে, একে মুখ্য কুঞ্চন বলে, একে মুখ্য কুঞ্চন বলে, একে মুখ্য কুঞ্চন বলে, ঠিক আছে? একে কি বলে? একে মুখ্য কুঞ্চন বলে। একে কি বলে? একে মুখ্য কুঞ্চন বলে, একে বলা হয় মুখ্য কুঞ্চন বলে, একে কি বলে? একে মুখ্য কুঞ্চন বলে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো যে আমাদের প্রতি ক্রোমোজোমে একটা অরঞ্জিত অঞ্চল আছে, যে অঞ্চলটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডের মাঝে বিদ্যমান থাকে, এবং এটার জন্য কি হয়? একটা ভাঁজ তৈরি হয়। একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে সেন্ট্রোমিয়ার বলি, একে সেন্ট্রোমিয়ার বলি, একে কি বলি? সেন্ট্রোমিয়ার বলি। এবং এই সেন্ট্রোমিয়ারের জন্য আমাদের হচ্ছে একটা ভাঁজ তৈরি হয়, একে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশনও ইংরেজিতে বলা হয়। 3 নম্বর হচ্ছে ক্রোমাটিড, 3 নম্বর হচ্ছে ক্রোমাটিড, 3 নম্বর হচ্ছে ক্রোমাটিড, 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 ক্রোমাটিড। এটা বেসিক্যালি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম প্রথম দৃষ্টিগোচর হয়, এবং মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে লম্বালম্বি দুটি অংশে বিভক্ত দেখা যায়, যার প্রতিটি অংশের নাম ক্রোমাটিড। প্রতিটি ক্রোমোজোমের সমান ও সমান্তরাল একজোড়া ক্রোমাটিড থাকে। তাহলে আমাদের হচ্ছে যে ক্রোমোজোমটা মাইটোসিসের প্রোফেজ দশায় আমাদের হচ্ছে প্রথম দৃষ্টিগোচর হয়। নর্মাল সময়ে ক্রোমোজোম সেভাবে দেখা যায় না। মাইটোসিসের প্রোফেজ দশায় কি হয়? কেন ক্রোমোজোম আমাদের দৃশ্যমান হয়? এটার উত্তর তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। মাইটোসিসের প্রোফেজ দশায়, 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 মাইটোসিসের প্রোফেজ দশায় আমাদের হচ্ছে মাইটোসিসের প্রোফেজ দশায়, মাইটোসিসের প্রোফেজ দশায় প্রথম ক্রোমোজোম দশায় প্রথম ক্রোমোজোম দৃশ্যমান হয়, প্রথম ক্রোমোজোম দৃশ্যমান হয়, প্রথম ক্রোমোজোম দৃশ্যমান হবে, প্রথম ক্রোমোজোম দৃশ্যমান হবে। এটা আমাকে একটু কমেন্টে জানাও যে মাইটোসিসের প্রোফেজ দশায় কেন প্রথম ক্রোমোজোম দৃশ্যমান হয়, অন্য যে কোনো ফেজে ক্রোমোজোম দৃশ্যমান না হয়ে কেন প্রোফেজ দশায় হচ্ছে প্রথম ক্রোমোজোম দৃশ্যমান হচ্ছে, বলো তো?
ভেরি গুড, ডিহাইড্রেশন ঘটে। কি ঘটে? ডিহাইড্রেশন ঘটে। ডিহাইড্রেশন, জল বিয়োজন ঘটে। ভেরি গুড। এই জল বিয়োজনের কারণে হচ্ছে যে আমাদের ক্রোমোজোমগুলা কি হয়? ক্রমাগত খাটো আর মোটা হয়। জল বিয়োজনের কারণে ক্রোমোজোমগুলা ক্রমাগত খাটো আর মোটা হয়, এবং হচ্ছে এই কারণে ক্রোমোজোমগুলা বেসিক্যালি হচ্ছে যে আমাদের খাটো মোটা হওয়ার কারণে দৃশ্যমান হয়। বেসিক্যালি ক্রোমোজোমগুলো একদম চিকন সূত্রক রূপে বিদ্যমান থাকে। এত চিকন সূত্রক যে খালি চোখে দেখা যায় না। দেখা যায় অনেক সময় দেখবো যে সুতা কিন্তু খালি চোখে সহজে দেখা যাইতে চায় না। তো মাইটোসিসের প্রোফেজ দশায় প্রথম ক্রোমোজোম দৃশ্যমান হয়। প্রথম ক্রোমোজোম দৃশ্যমান হয়। প্রোফেজ দশায় প্রথম ক্রোমোজোম দৃশ্যমান হয়। এই দশার শেষে, প্রোফেজ দশার শেষে, এই দশার শেষে, এই দশার শেষে, এই দশার শেষে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত দেহটি অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে, দেহটি অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে, অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়, দেহটি অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়, অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে, দেহটি অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে, দেহটি অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে, দেহটি অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করে, ক্রোমাটিড গঠন করে। কি বিষয়টা বলতে কিভাবে বোঝাচ্ছে? ক্রোমাটিড গঠন করে, ক্রোমাটিড গঠন করে, ক্রোমাটিড গঠন করে। জিনিসটা হচ্ছে এরকম, ধরো ফার্স্টে ক্রোমোজোমটা এরকম দেখতে ছিল, ঠিক আছে? ফার্স্টে তো এরকম ছিল, চিকন সূত্রক ছিল, এরকম 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 চিকন সূত্রক ছিল। সেই চিকন সূত্রক থেকে হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি হয়, চিকন সূত্রক থেকে এরকম গোল হয়ে আমাদের হচ্ছে যে মোটা একটা গঠন তৈরি করে। গোল হয়ে আস্তে আস্তে খাটো মোটা হয়ে এরকম হয়। এখন হচ্ছে এই সেন্ট্রোমিয়ার ব্যতীত এর দেহটা অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়। সেন্ট্রোমিয়ার ব্যতীত এর দেহ অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত, এভাবে দেহটা বিভাজিত হবে, অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হবে। বিভাজিত হয়ে হচ্ছে যে আমাদের কি গঠন করতেছে? এই আমাদের হচ্ছে যে দুইটা কানের মতো অংশ গঠন করতেছে। এই যে সেন্ট্রোমিয়ারের দুই পাশে হচ্ছে যে আমাদের কানের মতো দুইটা, খরগোশের কানের মতো দুইটা অংশ, এই দুইটা অংশকে ক্রোমাটিড বলা হয়। তাহলে এটা ক্রোমাটিড, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ক্রোমাটিড, এটাও হচ্ছে আমাদের ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড, আর এটাও ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোমের কয়টা ক্রোমাটিড থাকতেছে? একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড থাকতেছে। একটা ক্রোমোজোমের কয়টা ক্রোমাটিড থাকতেছে? একটা ক্রোমোজোমের হচ্ছে দুইটা ক্রোমাটিড থাকছে। এই ক্রোমাটিড আর বাহু একই কথা, ক্রোমাটিড আর বাহু একই কথা। ক্রোমাটিড এবং বাহু আমাদের হচ্ছে যে একই কথা, ঠিক আছে? ক্রোমাটিড যা কথা, বাহু একই কথা। আচ্ছা, একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। একই ক্রোমোজোম, একই ক্রোমোজোমের, একই ক্রোমোজোমের, একই ক্রোমোজোমের দুটি বাহুকে, একই ক্রোমোজোমের দুটি বাহুকে, একই ক্রোমোজোমের দুটি বাহুকে সিস্টার ক্রোমাটিড বলে। একই ক্রোমোজোমের দুটি বাহুকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। একই ক্রোমোজোমের দুইটা বাহুকে সিস্টার ক্রোমাটিড বলে। একই ক্রোমোজোমের দুইটা বাহুকে সিস্টার ক্রোমাটিড বলে। একই ক্রোমোজোমের দুইটা বাহুকে সিস্টার ক্রোমাটিড বলবো আমরা। একই যে ক্রোমোজোম আছে, এই একই ক্রোমোজোমের দুইটা বাহুকে, এই যে দুইটা ক্রোমাটিড, একটা ক্রোমোজোমের সেম দুইটা, একটা ক্রোমোজোমের ক্রোমাটিড গুলাকে সিস্টার ক্রোমাটিড বলে। একই ক্রোমোজোমের দুইটা বাহুকে সিস্টার ক্রোমাটিড বলে। একই ক্রোমোজোমের দুইটা বাহুকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড বলা হয়। একই ক্রোমোজোমের দুইটা বাহুকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। আর একই ক্রোমোজোমের হচ্ছে যে দুটি বাহুকে সিস্টার ক্রোমাটিড বলি, আর হচ্ছে ভিন্ন ক্রোমোজোমের দুটি বাহুকে নন সিস্টার ক্রোমাটিড বলি। ধরো হচ্ছে এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের দুইটা বাহুকে আমরা সিস্টার ক্রোমাটিড বলছি, কিন্তু ভিন্ন ক্রোমোজোমের আমাদের হচ্ছে দুটি বাহুকে নন সিস্টার ক্রোমাটিড বলি। ভিন্ন ক্রোমোজোমের দুটি বাহুকে, ভিন্ন ক্রোমোজোমের দুটি বাহুকে নন সিস্টার ক্রোমাটিড বলি। ভিন্ন ক্রোমোজোমের দুটি বাহুকে নন সিস্টার ক্রোমাটিড বলি। বাহুকে বা ক্রোমাটিডকে আমরা কি বলি? নন সিস্টার ক্রোমাটিড বলি, নন সিস্টার ক্রোমাটিড বলি, নন সিস্টার ক্রোমাটিড বলে, নন সিস্টার ক্রোমাটিড বলে, নন সিস্টার ক্রোমাটিড বলে, নন সিস্টার ক্রোমাটিড বলে, ঠিক আছে? নন সিস্টার ক্রোমাটিড বলে। ওকে, এখন হচ্ছে এই যে ধরো আমাদের এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এটা হচ্ছে ধরো আমি তোমাকে এটা হচ্ছে 1 নম্বর বাহু, 2 নম্বর বাহু, এটা 3 নম্বর বাহু, এটা 4 নম্বর বাহু। আমাকে বলো
এক ও দুই কে কি বলে? এক ও দুই কে কি বলবা? আর এক ও তিন কে কি বলবা? মানে কোনটাকে সিস্টার বলবা আর কোনটাকে নন সিস্টার বলবা? উত্তর দাও। এক ও দুই কে কি বলবা? এক ও তিন কে কি বলবা? এক আর দুইকে বলবো আমরা সিস্টার ক্রোমাটিড, আর এক আর তিন পাশাপাশি দুইটা ক্রোমোজোমের বা ভিন্ন দুইটা ক্রোমোজোমের বাহুকে নন সিস্টার ক্রোমাটিড বলবো। সিস্টার ক্রোমাটিড আর এটাকে বলবো আমরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই সিস্টার এবং নন সিস্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু বিষয়টা হচ্ছে ছেলেদের সাথে কেন বিচার করে? সিস্টার ক্রোমাটিডের বিপরীত তো ব্রাদার ক্রোমাটিড হওয়া উচিত না, সিস্টারের বিপরীত তো ব্রাদার, কিন্তু ছেলেদের সাথে সবসময় একটা অবজ্ঞা অবমাননা চলতে থাকে। আমরা ছেলে সমাজ এর বিরুদ্ধে ফুঁসে উঠবো, ছেলেদের সম অধিকার চাই, ঠিক আছে? এবং আলটিমেটলি আজ থেকে 50 বছর পর ছেলেদের আন্দোলন করতে হবে সম অধিকারের জন্য। কারণ হচ্ছে বেসিক্যালি ছেলে মানুষই এখন বাংলা পৃথিবীব্যাপী খুব কম। যেমন মেডিকেল সায়েন্সে পড়ার মতো ছেলেই নেই, একদমই নেই। মেডিকেল সায়েন্সে যে ছেলের পরিমাণ কি কম, মানে কি যে বিরক্ত লাগে, বুঝছো? যে বিরক্ত লাগে এই সেন্সে যে দেখা যায় ছেলেই নাই। ধরো হচ্ছে যে আমার ইউনিটে আমি একা ছেলে আর সব মেয়ে, মানে হচ্ছে যে একটা অকওয়ার্ড সিচুয়েশন না? ধরো মেয়েদের বেসিক্যালি ছেলেরা ছেলেদের সাথে আড্ডা দিতে পছন্দ করবে, মেয়েরা মেয়েদের সাথে আড্ডা দিতে পছন্দ করবে। এত পরিমাণ ফিমেল হচ্ছে বেড়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, স্পেশালি মেডিকেল সেক্টরে, যে আমাদের ছেলেদের জন্য কোঠা চালু করতে হবে। এটা হয়তো কিছুদিন পর এটা প্রস্তাবনাও আছে, ছেলেদের জন্য কোঠা চালু করবে। কারণ আলটিমেটলি হচ্ছে যে একটা ব্যালেন্স দরকার দুইটা মানে দুইজনের মধ্যেই, ছেলে মেয়ের রেশিওর মধ্যে। কারণ নাহলে ডিউটি থেকে শুরু করে অনেক কিছু ম্যানেজমেন্টের প্রবলেম হয়। তো এটাই হচ্ছে কথা। আচ্ছা দেখো, তাহলে এক এবং দুইকে সিস্টার ক্রোমাটিড এবং এক এবং তিনকে নন সিস্টার ক্রোমাটিড বলে, এতটুকু আমরা বুঝতে পারলাম। বাহু, বাহু আর ক্রোমাটিড একই কথা। সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলি, ঠিক আছে? প্রতি ক্রোমোজোমে দুইটা বাহু থাকে, বাহু বলি, ঠিক আছে? কিন্তু ক্রোমাটিড আর বাহুর মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে যতক্ষণ না আমাদের এইগুলা আমাদের হচ্ছে ক্রোমোজোম কি হচ্ছে, যতক্ষণ না আমাদের ক্রোমোজোমের মাইটোসিস দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশটা বিভাজিত না হয়, ততক্ষণ ক্রোমাটিড গঠন করে না। দ্যাট মিনস এটার মধ্যে ক্রোমাটিড আছে, জায়গায় কি ক্রোমাটিড আছে, জায়গায় ক্রোমাটিড নেই। এই জায়গায় এই দুইটা অংশকে কি বলা হবে? বাহু বলা হবে। এই জায়গায় এই দুইটা অংশকে কি বলা হবে? এই জায়গায় এই দুইটা অংশকে বলা হবে বাহু। এই জায়গায় এই দুইটা অংশকে কি বলা হয়? এই জায়গায় এই দুইটা অংশকে বলা হয় বাহু বলা হয়, ঠিক আছে? এই দুইটা অংশকে কি বলা হয়? বাহু বলা হয়। বুয়েটে মেয়েদের কোঠা চালু করা হোক, বাংলাদেশের ছেলেরা কম মেধাবী। আসলেই ছেলেরা কম মেধাবী হয়ে গেছে, সত্যি কথা। বাহু তো চারটা, বাহু চারটা হইতে যাবে কেন? বাহু বেসিক্যালি দুইটা হয়, বাহু বেসিক্যালি দুইটা হয়, বাহু চারটা না, বাহু বেসিক্যালি দুইটা, ঠিক আছে? প্রতি ক্রোমোজোমে দুইটা বাহু থাকে। সাউন্ড কম, সাউন্ড কম, সাউন্ড কম। হ্যালো। সাউন্ড কেন কম হবে? আমি এটাই বুঝে, মানে আমি এটার ব্যাখ্যাই খুঁজে পাই না। সাউন্ড কেন কম হবে? দশায় হচ্ছে প্রথম ক্রোমোজোম দৃশ্যমান হচ্ছে, বলো তো? ভেরি গুড। ডিহাইড্রেশন ঘটে, কি ঘটে? ডিহাইড্রেশন ঘটে। ডিহাইড্রেশন, জল বিয়োজন ঘটে, ভেরি গুড।
এই জলবিয়োজনের কারণে হচ্ছে যে আমাদের ক্রোমোজোম গুলা কি হয়, ক্রমাগত খাটো আর মোটা হয়। জলবিয়োজনের কারণে ক্রোমোজোম গুলা ক্রমাগত খাটো আর মোটা হয়, এবং হচ্ছে এই কারণে ক্রোমোজোম গুলা বেসিক্যালি হচ্ছে যে আমাদের খাটো মোটা হওয়ার কারণে দৃশ্যমান হয়। বেসিক্যালি ক্রোমোজোম গুলা একদম চিকন সূত্রক রূপে বিদ্যমান থাকে, এত চিকন সূত্র যে খালি চোখে দেখা যায় না। দেখা যায় অনেক সময় দেখবো যে সুতা কিন্তু খালি চোখে সহজে দেখা যেতে চায় না। তো মাইটোসিসের প্রোফেজ দশায় প্রথম ক্রোমোজোম দৃশ্যমান। আমি তো আমার ফোনে সব ভালো দেখতেছি রে বাবা, আমার ফোনে তো সাউন্ড একদম 100% ক্লিয়ার এবং হচ্ছে ট্রান্সপারেন্ট সাউন্ড, একদম সুন্দর সাউন্ড হচ্ছে। তোমাদের এখানে সাউন্ড কেন ক্লিয়ার না? আচ্ছা, এটা নিয়ে আজকে একটু কাজ করতে হবে। কেন ক্লিয়ার তোমাদের এখানে সাউন্ড হচ্ছে না সেটাই আমি বুঝতেছি না। আমার এখান থেকে সাউন্ডের যত সোর্স আছে সব সোর্সেই দেখাচ্ছে সাউন্ড ইজ অলমোস্ট পারফেক্ট। এছাড়া আর কি আছে ঠিক করার? আমি চেষ্টা করব ঠিক করা যায় কিনা। এই যে সাউন্ড হচ্ছে যে আমার এখানে মাইক্রোফোনে কি সমস্যা হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না, দেখতে হবে তাহলে মাইক্রোফোনে কি প্রবলেম। মাইক্রোফোন সবচেয়ে ভালো মাইক্রোফোনটাই আমি ইউজ করি, বয়ার মাইক্রোফোন গুলা, মানে বয়ার মাইক্রোফোন হচ্ছে সবচেয়ে ভালো মাইক্রোফোন। বয়ার মাইক্রোফোন মাইক্রোফোনেও হচ্ছে যে প্রবলেম হচ্ছে, তো এখন কি করার আছে দেখি, আমরা এটা নিয়ে কাজ করব। আমাদের হচ্ছে যে সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ না, এটা নিয়ে একটু কাজ করতে হবে। আজকেই আমি এটা নিয়ে কাজ করব, দেখি। আচ্ছা, হ্যাঁ, এভাবে ধরে আমি ক্লাস নিতে পারবো না, এভাবে ধরে ক্লাস নিলে ক্লাস নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, দেখো বাহু, বাহু জিনিসটা কি? সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলে। সেন্ট্রোমিয়ার যে আছে সেই সেন্ট্রোমিয়ারের দুই পাশে, সেন্ট্রোমিয়ারের দুই পাশে, সেন্ট্রোমিয়ারের দুই পাশে, সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে ক্রোমোজোমাল অংশ আছে, সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলে। সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল যে অংশ আছে সেই অংশকে কি বলা হয়? অংশকে বাহু বলে। সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলে, ঠিক আছে? এই বাহু দুইটা না চারটা এটা নিয়ে মারামারি লেগে গেছে। বইয়ের মধ্যে বলা আছে যে প্রতি ক্রোমোজোমের দুইটা বাহু থাকে, প্রতি ক্রোমোজোমের দুইটি বাহু থাকে, প্রতি ক্রোমোজোমের দুইটা বাহু থাকে। প্রতি ক্রোমোজোমের কয়টা বাহু থাকে? প্রতি ক্রোমোজোমের দুইটা বাহু থাকে, প্রতি ক্রোমোজোমের দুটি বাহু থাকে, দুটি বাহু থাকে, এটা বলেছে দুটি বাহু থাকে, দুটি বাহু থাকে। যেমন এই যে ক্রোমোজোম দেখতে পাচ্ছ, এই ক্রোমোজোম, এই ক্রোমোজোমের দুইটা বাহু বলে। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের হচ্ছে এই যে ধরো সেন্ট্রোমিয়ার, তার দুই পাশে দুইটা অংশ আছে, এই দুইটাকে আমরা বাহু বলতে পারি। এটা একটা ক্রোমোজোমের বাহু, এটাও একটা ক্রোমোজোমের বাহু, ঠিক আছে? এটা দুইটা ক্রোমোজোমের বাহু। আবার হচ্ছে যে এই ক্রোমোজোমগুলো যখন এরকম ক্রোমাটিড গঠন করে থাকে তখন এই অংশগুলাকে, মানে সেন্ট্রোমিয়ারের দুই পাশে যা আছে এই অংশটাকে বাহু বলে। এখন বাহু আমি জানি দুইটা, কেউ যদি চারটা বলো যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে বলো চারটা বাহু। বাহু দুইটা না চারটা এটা খুব ইম্পর্টেন্ট কোনো কিছু না, জাস্ট এতটুকু জানো সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল যে অংশ থাকে তাকে কি বলা হয়? বাহু বা আর্ম বলা হয়। কাইনোটেকার হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে গঠিত যুক্ত ছোট গাঠনিক অবকাঠামোকে কাইনোটেকার বলে। সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত কাইনেটেকার, কাইনেটেকার, কাইনেটোকোর, 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 ঠিক আছে? দেখি সাউন্ড নিয়ে কি করা যায়, দেখবো বাবা, রাগান্বিত হওয়ার কিছু নেই। সাউন্ডে প্রবলেম কি কারণে হচ্ছে এটা, মানে আমি প্রতি ক্লাসেই সাউন্ডের প্রবলেম শোনার পর যেটা দেখি যে 90% মানুষের সাউন্ড ঠিক আছে, 10% মানুষের সাউন্ডের প্রবলেম হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে প্রবলেমটা কিন্তু খুব বেশি না,
হয়তো সাউন্ডটা আরেকটু ইনহ্যান্স করা যায় কিনা সেটা নিয়ে দেখব। মাইক্রোফোন সবচেয়ে ভালোটাই আমি ব্যবহার করছি, বয়ার মাইক্রোফোনের উপর আসলে কোনো মাইক্রোফোন নাই ক্লাস নেওয়ার জন্য, সো ওইটাই ব্যবহার করছি। তাও কেন সাউন্ডের প্রবলেম হচ্ছে আই ডোন্ট নো। আমি যে বিভিন্ন ভিডিও শ্যুট করি, ক্লাস রেকর্ড করে বিভিন্ন সময় আপলোড দেই, সেখানে সাউন্ড ঠিকই থাকে স্টুডেন্টদের, বা মেজরিটি স্টুডেন্টই বলে সাউন্ড ঠিক আছে। তাও একটু কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করবো আজকে ক্লাসটা, একটু শোনো। কাইনেটোকোর, কাইনেটোকোর হচ্ছে এই সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত, 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 সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত ছোট গাঠনিক অবকাঠামো, ছোট গাঠনিক অবকাঠামো, ছোট গাঠনিক অবকাঠামো, অবকাঠামো, সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত ছোট গাঠনিক অবকাঠামো যে আছে তাকে কাইনেটেকার বলা হয়। এই সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত ছোট গাঠনিক অবকাঠামোকে কি বলা হয়? কাইনেটেকার বলা হয়। এই কাইনেটেকারে মাইক্রোটিবিউল সংযুক্ত থাকে। কাইনেটেকারের সাথে কি যুক্ত থাকে? মাইক্রোটিবিউল যুক্ত থাকে। ছোট গাঠনিক অবকাঠামো কে কাইনেটেকার বলে। কাইনেটেকার, কাইনেটোকোর বলে, কাইনেটোকোর বলে, কাইনেটোকোর বলে, কাইনেটোকোর বলে। এর সাথে মাইক্রোটিবিউল যুক্ত থাকে। এর সাথে কি যুক্ত থাকে? এর সাথে মাইক্রোটিবিউলস যুক্ত থাকে। মাইক্রোটিবিউলস কি যুক্ত থাকে? মাইক্রোটিবিউলস, টিবিউলস যুক্ত থাকে, মাইক্রোটিবিউলস যুক্ত থাকে। ঠিক আছে, তারপর আসো নেক্সট অংশ হচ্ছে যে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের মধ্যে দেখা যায় অনেক সময় অধিক কুণ্ডলিত কিছু অংশ পাওয়া যায়। দেখা যায় ক্রোমোজোমের দেহে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায়, ক্রোমোজোমের দেহে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায়, তাদেরকে ক্রোমোমিয়ার বলা হয়। ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার, ক্রোমোজোমের কোনো স্থান অধিক কুণ্ডলিত হয়ে ক্রোমোজোমের কোনো স্থানে, ক্রোমোজোমের কোনো স্থানে, ক্রোমোজোমের কোনো স্থানে, ক্রোমোজোমের কোনো স্থানে, সরি, ক্রোমাটিন তন্তু অধিক কুণ্ডলিত হয়ে, ক্রোমাটিন তন্তু অধিক কুণ্ডলিত হয়ে, ক্রোমাটিন তন্তু অধিক কুণ্ডলিত হয়ে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে ক্রোমোজোমের কোন স্থানে ক্রোমাটিন তন্তু অধিক কুণ্ডলিত হয়ে, ক্রোমোজোমের কোন স্থানে আমাদের ক্রোমাটিন তন্তুগুলা অধিক কুণ্ডলিত হয়ে আমাদের যদি হচ্ছে ক্ষুদ্র গুটিকার মতো গঠন তৈরি করে, ক্ষুদ্র গুটিকার মতো গঠন তৈরি করে, ক্ষুদ্র গুটিকার মতো গঠন তৈরি করে, কুণ্ডলিত হয়ে ক্ষুদ্র গুটিকার মতো গঠন সৃষ্টি করে, ক্ষুদ্র গুটিকার মতো গঠন সৃষ্টি করে, ক্ষুদ্র গুটিকার মতো গঠন সৃষ্টি করে, ক্ষুদ্র গুটিকার মতো গঠন তৈরি করে, ক্ষুদ্র গুটিকার মতো গঠন তৈরি করে, তাকে ক্রোমোমিয়ার বলে, 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 তাকে ক্রোমোমিয়ার বলে। তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে ক্রোমোজোমের কোন স্থানে ক্রোমাটিন তন্তু অধিক কুণ্ডলিত হয়ে ক্ষুদ্র গুটিকার মতো গঠন যদি সৃষ্টি করে তাকে আমরা কি বলি? তাকে আমরা ক্রোমোমিয়ার বলি। 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 ঠিক আছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা হচ্ছে ক্রোমোমিয়ার বলি। তাকে কি বলি? হচ্ছে তাকে আমরা হচ্ছে ক্রোমোমিয়ার বলি, ক্রোমোমিয়ার বলি। ঠিক আছে, ওকে। হ্যালো, 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 সাউন্ড বাড়ছে নাকি দেখো তো। হ্যালো, বুস্ট দিলে আবার কিন্তু একটু ঘের ঘের করে। হ্যালো, হ্যালো, সাউন্ড আগে থেকে একটু বাড়ছে না? সাউন্ড আগে থেকে একটু বাড়ছে না, কিন্তু ঘের ঘের করতেছে নাকি দেখো তো। এই বুস্ট দিলে কিন্তু সাউন্ড ঘের ঘের করে। সাউন্ড কি ঘের ঘের করতেছে?
ঈদের একটা নাটক সাজেস্ট করব। আচ্ছা, ক্রোমাটিড আর বাহু কি সেম? ক্রোমাটিড আর বাহু কোনো ক্ষেত্রে সেমও হইতে পারে, কোনো ক্ষেত্রে নাও হইতে পারে। যখন আমাদের হচ্ছে ক্রোমোজোমটা অনুদৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে ক্রোমাটিড তৈরি করলে ভালো, তখনও সেই আমরা ক্রোমোজোমের দুই পাশে যা আছে তাকে বাহু বলবো। ঠিক আছে, এখন ধরো এটা তোমার হাত, তোমার হাতকে তুমি বাহু বলতেছো, তোমার দুই পাশে দুইটা বাহু আছে, এখন তুমি হাতটাকে কেটে এই একটা হাত থেকে দুইটা হাত তৈরি করে ফেললা, তখন ওইটাকে ক্রোমাটিড বলা হবে। আবার একই সাথে ওই জিনিসটাকে বাহুও বলা হবে। তার মানে বাহু ক্রোমাটিড গঠনের আগেও থাকে, ক্রোমাটিড গঠনের পরেও থাকে, কিন্তু ক্রোমাটিড হইতে গেলে অবশ্যই সেটাকে অনুদৈর্ঘ্য বিভাজিত হইতে হবে। ঠিক আছে, তো বাহু আর ক্রোমাটিড অনেক ক্ষেত্রে সেম, আবার অনেক ক্ষেত্রে সেম না। তাহলে হচ্ছে ক্রোমোজোমের কোনো স্থানে এই যে ক্রোমাটিন তন্তু থাকে, ধরো এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, আমরা এরকম ক্রোমাটিন তন্তুগুলা মিলে ক্রোমোজোম তৈরি হয়েছে। তো কোনো একটা স্থানে এই ক্রোমাটিন তন্তুগুলা এরকম অধিক কুণ্ডলিত হয়ে এরকম গুটিকার মতো একটা অংশ তৈরি, এই যে গুটিবাজ, গুটিকার মতো যে অংশটা তৈরি হয়, এই অংশটাকে বলা হয় ক্রোমোমিয়ার বলা হয়, এটাকে বলা হয় ক্রোমোমিয়ার বলা হয়। তোমার বইয়ে যা কথাই থাকুক, তুমি মনে রাখো মায়োসিসের প্রোফেজ 1 দশার ল্যাপটোটিন উপপর্যায়ে এটাকে দেখা যায়। মায়োসিসের প্রোফেজ 1 এর ল্যাপটোটিন উপদশায় দেখা যায়। তোমাদের বইয়ে প্যাকাইটিন বলা আছে, তুমি ল্যাপটোটিন জানবা। মায়োসিস 1 এর প্রোফেজ 1 দশার, মায়োসিস 1 এর প্রোফেজ 1 দশার ল্যাপটোটিন ফেজে থাকে, ল্যাপটোটিন উপদশায় থাকে। ঠিক আছে, ল্যাপটোটিন উপদশা কি এটা আমরা পড়বো যখন আমরা সামনে হচ্ছে মায়োসিস পড়বো, তখন মায়োসিসের প্রোফেজ 1 এর যে ফেজগুলো, সাব ফেজগুলো আছে, সেই সাব ফেজগুলো আমরা পড়বো। আগে থেকে একটু বাড়ছে না, কিন্তু ঘ্যার ঘ্যার করতেছে নাকি দেখো তো। এই বুঝ দিলে কিন্তু সাউন্ড ঘ্যার ঘ্যার করে না। সাউন্ড এখন ঠিক আছে, এখন আর কোনো কথা নেই সাউন্ড নিয়ে, সাউন্ড এখন ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে কি কি পড়লাম। প্রথম কথা হচ্ছে বাহু, সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমের যা আছে, সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমের যা আছে তাকে কি বলবো? বাহু বলবো। কাইনোটেকার হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত ছোট্ট একটা অবকাঠামো থাকে, তাকে কাইনেটোকার বলা হয়। ক্রোমোমিয়ার জিনিসটা কি? কোন স্থানে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু দিয়েই তো ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমাটিন তন্তুটা কোনো জায়গায় অধিক প্যাঁচায়, অধিক কুণ্ডলিত হয়ে ছোট্ট গুটির মতো একটা অংশ তৈরি হয়েছে, মানে একটা নর্মাল জিনিস ছিল কিন্তু সেই জায়গায় কোথাও অধিক প্যাঁচায় গেছে, তাহলে গুটির মতো একটা গঠন যখন তৈরি হবে তাকে ক্রোমোমিয়ার বলে, তাকে ক্রোমোমিয়ার বলে। এই যে ক্রোমোমিয়ার আছে, এই ক্রোমোমিয়ার মায়োসিস 1 এর প্রোফেজ 1 দশায় ল্যাপটোটিন উপদশায় ক্রোমোমিয়ার থাকে। এই ক্রোমোমিয়ার কোথায় থাকে? মায়োসিস 1 এর প্রোফেজ 1 দশার ল্যাপটোটিন উপদশায়। মায়োসিস 1, আমরা জানি মাইটোসিস মায়োসিস দুই ধরনের সেল ডিভিশন আছে। মায়োসিসকে রাসমূলক বিভাজন বলা হয়। এই মায়োসিস ডিভিশন আবার দুই প্রকার, মায়োসিস 1 মায়োসিস 2। মায়োসিসের মধ্যে প্রোফেজ থাকে, তাহলে মায়োসিস 1 এর প্রোফেজটাকে বলবো প্রোফেজ 1, মায়োসিস 2 এর প্রোফেজটাকে বলবো প্রোফেজ 2। তাহলে মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর একটা দশা রয়েছে ল্যাপটোটিন দশা, ল্যাপটোটিন দশা, ল্যাপটোটিন উপদশা। তাহলে মায়োসিস 1 এর প্রোফেজ 1 দশা ল্যাপটোটিন উপদশায় এই ক্রোমোমিয়ার দেখা যায়। তোমাদের বইয়ে অন্য কথা বলা আছে কিন্তু সেখানে ফোকাস দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সট অংশ হচ্ছে আমাদের হচ্ছে কি গৌণকুঞ্চন বা গৌণ খাজ। নেক্সট অংশ হচ্ছে আমাদের গৌণকুঞ্চন বা গৌণ খাজ। 7 নম্বর অংশ হচ্ছে গৌণকুঞ্চন বা গৌণ খাজ। গৌণকুঞ্চন, 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 গৌণকুঞ্চন বা হচ্ছে গৌণ খাজ। গৌণকুঞ্চন বা ইংরেজিতে এটাকে বলবো সেকেন্ডারি কনস্ট্রিকশন, সেকেন্ডারি কনস্ট্রিকশন, সেকেন্ডারি কনস্ট্রিকশন, সেকেন্ডারি কনস্ট্রিকশন, সেকেন্ডারি কনস্ট্রিকশন। গৌণকুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন, গৌণকুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। এই যে গৌণকুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন আছে, এটা হচ্ছে মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমের মধ্যে
আরো ভাঁজ দেখা যায় যাদেরকে গৌণ কুঞ্চন বলা হয়। মুখ্য কুঞ্চন ছাড়াও 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 ক্রোমোজোমে মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমে মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমে আমরা কি দেখতে পাই? মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমে হচ্ছে ক্রোমোজোমে কিছু ভাঁজ দেখা যায়। মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমে কিছু ভাঁজ দেখা যেতে পারে তাদেরকে গৌণ কুঞ্চন বলে। তাদেরকে গৌণ কুঞ্চন বলে। তাদেরকে কি বলে? তাদেরকে হচ্ছে গৌণ কুঞ্চন বলে। তাদেরকে গৌণ কুঞ্চন বলে। তাদেরকে গৌণ কুঞ্চন বলে এবং গৌণ কুঞ্চন বলে। তাই মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমে কিছু ভাঁজ দেখা যেতে পারে, তাদেরকে কি বলবো? তাদেরকে গৌণ কুঞ্চন বলে এবং তাদেরকে কি বলে? তাদেরকে গৌণ কুঞ্চন বলে এবং এখানে নিউক্লিওলাস যুক্ত হয়। এখানে নিউক্লিওলাস যুক্ত হয়। নিউক্লিওলাস যুক্ত হয়। তাই এদেরকে নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল। পূর্ণ গঠন অঞ্চল কেন বলা হয়? কারণ যখন আমাদের সেল ডিভিশন হয়, কোষ বিভাজন হয়, কোষ বিভাজনের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই পড়ছো যে কোষ বিভাজনে একটা সময় হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। এই যে কোষ বিভাজনের যে ফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, এরপর কিন্তু আবার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন ফেরত আসে। এই যে নিউক্লিওলাস ফেরত আসে, এসে কোথায় যুক্ত হয়? এই গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশনে এসে নিউক্লিওলাস যুক্ত হয়। এই জন্য নিউক্লিওলাস, এই গৌণ কুঞ্চনকে বলা হয়, এদেরকে নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চলও বলা হয়। নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল, এদেরকে নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল, নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চলও বলা হয়। নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল বা ইংরেজিতে বলা হয় নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। মানে যেখানে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, যেখানে আমাদের কি হয়? এই নিউক্লিওলাসটা অর্গানাইজ হয়, আবার নিউক্লিওলাসটা নতুন করে তৈরি হয়, বা নিউক্লিওলাসটা বিদ্যমান থাকে, বা নর বলা হয়। নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা নর বলে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, বা এটাকে কি বলি? নর বলি। মানুষের ক্ষেত্রে 5 জোড়া নর থাকে। মানে মানুষের ক্ষেত্রে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বা ক্রোমোজোমের কোন ক্রোমোজোমে নিউক্লিওলাস যুক্ত থাকে? মানুষের ক্ষেত্রে মোট 5 জোড়া নর থাকে। মানুষের ক্ষেত্রে কয় জোড়া নর থাকে? মানুষের ক্ষেত্রে 5 জোড়া নর থাকে। 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 কয় জোড়া নর থাকে মানুষের ক্ষেত্রে? 5 জোড়া নর থাকে। 13, 14, 15, 21, 22। 13, 14, 15, 21, 22। 13, 14, 15, 21, 22। মানুষের ক্ষেত্রে 5 জোড়া নর থাকে। এক নম্বর হচ্ছে 13, 14, 15, 21, 22। এই 5 জোড়া ক্রোমোজোমের মধ্যে হচ্ছে আমাদের এই 5টা জোড়া ক্রোমোজোমের মধ্যে নর বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, যেখানে নিউক্লিওলাস যুক্ত থাকে। পরীক্ষার মধ্যে আসবে কোথায় হচ্ছে যে আমাদের এই নর থাকে, বা মানব দেহে কয় জোড়া নর আছে, নর কোন জায়গায় নর আছে? 13, 14, 15, 21, 22। 13, 14, 15, 21, 22। 13, 14, 15, 21, 22। 13, 14, 15, 21, 22। 13, 14, 15, 21, 22। 13, 14, 15, 21, 22। ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট কথা যেটা আমাদের 8 নাম্বার পয়েন্ট, সেটা কি? 8 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে আমাদের এই স্যাটেলাইট হচ্ছে কি? স্যাটেলাইট হচ্ছে কি? ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা নিক্ষেপ করছি না, স্যাটেলাইট জিনিসটা হচ্ছে ক্রোমোজোমের যেই স্থানে আমাদের নিউক্লিওলাস যুক্ত থাকে সেই অঞ্চলকে, ক্রোমোজোমের প্রান্তের দিকে গোলাকৃতির অঞ্চলকে স্যাটেলাইট বলে। এই ধরনের ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয় সহজ ভাষায়। আবার যদি আমরা বলি তাহলে হচ্ছে যে ক্রোমোজোমের যেই স্থানে নিউক্লিওলাস যুক্ত থাকে, ক্রোমোজোমের যে স্পেসিফিক স্থানে আমাদের নিউক্লিওলাস যুক্ত থাকে, ক্রোমোজোমের যেই স্থানে নিউক্লিওলাস যুক্ত থাকে, ক্রোমোজোমের যেই স্থানে নিউক্লিওলাস যুক্ত থাকে
সে অঞ্চলকে স্যাটেলাইট বা স্যাট বলা হয়। 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 স্যাটেলাইট বা স্যাট বলে। স্যাটেলাইট বা স্যাট বলে। স্যাটেলাইট বা স্যাট বলে এবং সেই ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। সেই অঞ্চলটাকে স্যাটেলাইট বা স্যাট বলছি, আর সেই ক্রোমোজোমকে স্যাটেলাইট ক্রোমোজোম বলা হয়। সেই ক্রোমোজোমকে স্যাটেলাইট ক্রোমোজোম। স্যাটেলাইট, সেই ক্রোমোজোমকে স্যাটেলাইট ক্রোমোজোম বা স্যাট ক্রোমোজোম বলে। সেই ক্রোমোজোমকে স্যাটেলাইট ক্রোমোজোম বা স্যাট ক্রোমোজোম বলে। স্যাটেলাইট ক্রোমোজোম বা স্যাট ক্রোমোজোম বলে। আচ্ছা, স্যাটের ফুল ফর্ম কি? স্যাটের ফুল ফর্ম কি? স্যাটেলাইট থেকে আসছে স্যাটের ফুল ফর্ম? না, স্যাটের ফুল ফর্ম হচ্ছে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো। স্যাটের ফুল ফর্মটা একটু লিখে দিই, এটা আমারই মনে থাকে না। স্যাটের ফুল ফর্মটা হচ্ছে সাইন, SINE, সাইনো না কিন্তু, তোমরা অনেকে সাইনো লেখো। সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, ঠিক আছে? সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, অর্থাৎ থাইমোনিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ। থাইমোনিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ। সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, এটা বলতে বোঝায় থাইমোনিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ। থাইমোনিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ মানে হচ্ছে আমাদের সাইন বলতে বোঝাচ্ছে এখানে ছাড়া। সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, এটা বলতে বোঝায় যে থাইমোনিউক্লিনিকো অ্যাসিড, থাইমোনিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ। সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় হচ্ছে যে এটা বলতে বোঝায় থাইমোনিউক্লিনিকো অ্যাসিড ছাড়া ডিএনএ। থাইমোনিউক্লিনিকো অ্যাসিড ছাড়া ডিএনএ মানে যেই ডিএনএ এর মধ্যে থাইমোনিউক্লিনিক অ্যাসিড নাই। থাইমোনিউক্লিনিকো অ্যাসিড কি? এটা এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স যেটা আরএনএ মানে হচ্ছে যে আমাদের ক্রোমোজোমের মধ্যে বিদ্যমান থাকে বাট ডিএনএ এর মধ্যে থাকে না। সেখান থেকে নাম আসছে হচ্ছে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো। স্যাটের ফুল ফর্ম হচ্ছে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো। এটা বলতে বোঝায় থাইমোনিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ। মানে নর্মালি ডিএনএ এর ভেতর বিজ্ঞানীরা এক্সপেক্ট করছিল থাইমোনিউক্লিনিকো অ্যাসিড থাকবে, বাট পরবর্তীতে বিজ্ঞানীরা দেখতে পায় থাইমোনিউক্লিনিকো অ্যাসিড নাই। স্পেশালি হচ্ছে যে আমাদের যেই ক্রোমোজোমটা মানে যেই জায়গাটার সাথে আমাদের নিউক্লিওলাস যুক্ত, যে অঞ্চলটার সাথে আমাদের নিউক্লিওলাস যে জায়গাটায় যুক্ত হয়েছে সেই জায়গায় থাইমোনিউক্লিনিকো অ্যাসিড বিজ্ঞানীরা পায় নাই। মানে যে জায়গাটায় হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোমের যেই স্থানে নিউক্লিওলাস যুক্ত সেই অঞ্চলটাকে স্যাটেলাইট বলা হচ্ছে বা স্যাট বলা হচ্ছে। স্যাট বলার কারণ সে জায়গায় থাইমোনিউক্লিনিকো অ্যাসিড বিজ্ঞানীরা এক্সপেক্ট করেছিল যে ক্রোমোজোমের সাথে হচ্ছে যেহেতু আমাদের এখানে নিউক্লিওলাস যুক্ত আছে এখানে আমাদের থাইমোনিউক্লিনিকো অ্যাসিড থাকতে হবে। থাইমোনিউক্লিনিকো অ্যাসিড বিজ্ঞানীরা হচ্ছে অনেক প্রাণীর উদ্ভিদের নিউক্লিয়াসে পেয়েছিল থাইমোনিউক্লিনিকো অ্যাসিড। সো এই জন্য বিজ্ঞানীরা ধারণা করেছে যে না, ক্রোমোজোমের যেই স্থানে নিউক্লিওলাস যুক্ত আছে সেই জায়গায় আমাদের থাকবে, বাট পরবর্তীতে বিজ্ঞানীরা এটা পায় নাই। সো এখান থেকে নাম আসছে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, মানে থাইমোনিউক্লিনিকো অ্যাসিড ব্যতীত যে ডিএনএ ওই জায়গায় ডিএনএটার মধ্যে কোনো থাইমোনিউক্লিনিকো অ্যাসিড নাই। তাহলে এটা হচ্ছে আমাদের স্যাটেলাইটের মেইন কথা। তাহলে তুলা, ছোলা ইত্যাদি উদ্ভিদে কোনো না কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট আছে আমাদের। তাহলে হচ্ছে আমাদের ছোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। তাহলে আমাদের হচ্ছে যে কি আমাদের স্যাটেলাইট জিনিসটা তুলা, পাট, ছোলা ইত্যাদি উদ্ভিদের ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। আচ্ছা, স্যাটেলাইট কি মানবদেহের ক্রোমোজোমে থাকে না? মানবদেহের ক্রোমোজোমেও কিন্তু স্যাটেলাইট থাকে। এই যে মানবদেহের যে জায়গাগুলোয় নর আছে, নর মানে কি? নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, দ্যাট মিনস ওই জায়গায় নিউক্লিওলাস যুক্ত হচ্ছে। ওই জায়গায় কি যুক্ত হচ্ছে? ওই জায়গায় নিউক্লিওলাস যুক্ত হচ্ছে। দ্যাট মিনস সে জায়গায় অবশ্যই আমাদের কি থাকবে? অবশ্যই সে জায়গায় আমাদের হচ্ছে কি থাকতে হবে? অবশ্যই সে জায়গায় নিউক্লিওলাস এসে যুক্ত হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমাদের কোথায় কোথায় নিউক্লিওলাস থাকতেছে? আমাদের নিউক্লিওলাস আমাদের বইয়ে 2টা টার্ম বলা আছে, তুলা, পাট, এসব জায়গায় নিউক্লিওলাসের কথা বলা আছে। এসব জায়গা ছাড়াও হচ্ছে যে আমাদের একাধিক জায়গায় নিউক্লিওলাস থাকতে পারে। কি নিউক্লিওলাস থাকে আমাদের আরো একাধিক জায়গায়।
তাহলে এতটুকু কথা আমরা মোটামুটি চেষ্টা করছি বোঝার, যদিও একটু টাফ বিষয়টা। তাহলে হচ্ছে যে আমাদের এই পাট, তুলা, ছোলা ইত্যাদি ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। পাট, তুলা, ছোলা ইত্যাদি ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। পাট, তুলা, ছোলা ইত্যাদি ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। পাট, তুলা, ছোলা ইত্যাদি ক্রোমোজোমে হচ্ছে স্যাটেলাইট আছে। পাট, তুলা, ছোলা ইত্যাদি ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। পাট, তুলা, ছোলা, পাট, তুলা, ছোলা, পাট, তুলা, ছোলা, পাট, তুলা, ছোলা এদের ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। এদের ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। এদের ক্রোমোজোমে হচ্ছে আমাদের কি আছে, এদের ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। এদের ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। এদের ক্রোমোজোমে কি আছে, স্যাটেলাইট থাকে। এদের ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। এদের ক্রোমোজোমে কি থাকে, এদের ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। তাহলে পাট, তুলা, ছোলা এদের ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। ছোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। স্যাটেলাইট মানে কি, ওই জায়গায় নিউক্লিওলাস যুক্ত হয়েছে। এখন বলো মানব দেহের কোন কোন ক্রোমোজোমে স্যাটেলাইট রয়েছে? ছোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। ছোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। ছোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। ছোলার 1 নম্বর ক্রোমোজোমে হচ্ছে আমাদের স্যাটেলাইট আছে। ছোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। ছোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। এখন আমাকে তুমি একটা প্রশ্ন উত্তর দাও, সেটা হচ্ছে মানুষের কত নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট আছে? মানুষের কত নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট রয়েছে? মানুষের হচ্ছে আমাদের 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15, 21, 22, 13, 14, 15, 21 and 22 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। 13, 14, 15, 21 এবং 22 নং ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু কথা আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি স্যাটেলাইট পর্যন্ত। নয় নম্বর অংশ হচ্ছে পেলিকল। পেলিকল হচ্ছে পেলিকল হচ্ছে ক্রোমোজোমের কাল্পনিক আবরণকে পেলিকল বলে। এটা হচ্ছে যে অনেক বিজ্ঞানী এটা মতামত দিছে, আবার অনেকে মতামত দেয় নাই, ঠিক আছে? ক্রোমোজোমের আবরণকে অনেকে পেলিকল হিসাবে মেনে নিয়েছে, অনেকে মেনে নেয় নাই। ম্যাট্রিক্স মানে তো আমরা জানি তরল পদার্থ। ম্যাট্রিক্স মানে হচ্ছে তরল পদার্থ। ক্রোমোজোমের চারদিকে ম্যাট্রিক্স মানে তরল পদার্থ। ম্যাট্রিক্স মানে হচ্ছে তরল পদার্থ। এই ক্রোমোজোমের চারদিকে আমাদের যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের চারপাশে এই প্রোটিন ও আরএনএ, ক্রোমোজোমের চারপাশে এই পেলিকল আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের স্তরকে পেলিকলে আবৃত প্রোটিন ও আরএনএ স্তরকে ম্যাট্রিক্স বলে। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো নেক্সট আমরা তাহলে এতটুকু পর্যন্ত আমাদের লেখা শেষ হয়েছে। আমরা এতটুকুর মাঝে আমাদের কনফিউশন খুঁজবো, ঠিক আছে? তারপরে আমরা একটা বিগ ড্যাডি অংশে যাব, টেলোমিয়ারটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই আমাদের ক্রোমোজোমের, এবং টেলোমিয়ারটা বুঝতে একটু আমাদের কষ্ট হয়, ঠিক আছে? আমরা টেলোমিয়ার যাওয়ার আগে কোনো কনফিউশন থাকলে সেগুলোকে ক্লিয়ার করে আসবো। কনফিউশন তো অবশ্যই থাকবে, সেগুলোকে ক্লিয়ারও করতে হবে। টেলোমিয়ার, ওকে? শালার এক ক্রোমোজোম পড়তে 1 ঘন্টা চলে গেল। কোনো কনফিউশন থাকলে দ্রুত জানাও।
থাইমোনিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ, ডিএনএ এখানে কার? ক্রোমোজোমের ডিএনএ, ক্রোমোজোমের ডিএনএ। আরেকবার রিভিউ করব জান্নাত, ওকে জান্নাত রিভিউ করব। পেলিকল জিনিসটা বুঝে নেই। পেলিকল জিনিসটা হচ্ছে ক্রোমোজোমের একটা আবরণ, বিজ্ঞানীরা ধারণা করছে পেলিকল এটা একটা কাল্পনিক আবরণ, যদিও এই আবরণের কোনো হচ্ছে বাস্তব ভিত্তি পাওয়া যায় নাই। অনেক বিজ্ঞানী মেনে নিছে ক্রোমোজোমের একটা পেলিকল নামে পাতলা আবরণ আছে, আবার অনেকে মেনে নিছে যে নাই। 7 নাম্বারটা আবার ভাই একটু গৌণ কুঞ্চন বুঝিয়ে দেন। ক্রোমোজোমের এই ভৌত গঠন কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ, ক্রোমোজোমের ভৌত গঠন সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ভাইয়া তাহলে তো নর আর স্যাট একই হয়ে গেল। হ্যাঁ, নর আর সেট একই কথা, প্রায় একই কথা। স্যাট মানে হচ্ছে ক্রোমোজোম, মানে যে জায়গাটা থাকতেছে সেটাকে স্যাট বলতেছি, ওই জায়গাটা আবার হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, একই জিনিস নর আর সেট, প্রায় কাছাকাছি কথাবার্তা। আচ্ছা তাহলে রিভিউ করি আমরা, আসো আমরা ক্রোমোজোমটাকে রিভিউ করি, কি কি আমরা ক্রোমোজোমের মধ্যে পড়ছি। দেখো ক্রোমোজোম হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে তুমি আমি আজকে যেমন আমরা এই ক্রোমোজোমের জন্য তেমন, ঠিক আছে? তোমরা ভালো খারাপ যা মন্দ সব ক্রোমোজোমের জন্য। আমরা ক্লাসের শুরুতেই হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে ক্রোমাটিন নিয়ে কথা বলেছি এবং হচ্ছে এই ছবিটা আমরা শিখেছিলাম। এখন ক্রোমোজোমের একদম ঠিক মাঝে অরঞ্জিত যে অঞ্চলটা ছিল, সেই অরঞ্জিত অঞ্চলটার নাম সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কি প্রতিটা ক্রোমোজোমে এরকম একটা অরঞ্জিত অঞ্চল থাকে, মানে এই ক্রোমোজোমের মানে কি রং ধারণকারী দেহ। ক্রোমোজোমকে যদি আমি রং ঢেলে দেই, ক্রোমোজোমের প্রত্যেকটা অংশ রং ধারণ করবে এক্সেপ্ট দিস সেন্ট্রোমিয়ার। তাহলে একই ক্রোমোজোমের ক্রোমাটিডের মাঝে থাকে, তাহলে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে যে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার বলি। একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিডের মাঝে থাকে, তাকে সেন্ট্রোমিয়ার বলি। যেমন এই দুইটাকে আমরা ক্রোমাটিড বলছি, বা একে বাহু বলো, যেটা তোমার ইচ্ছা বলো। এর মাঝে যে অরঞ্জিত অঞ্চলটা সেটাকে সেন্ট্রোমিয়ার বলি। এই সেন্ট্রোমিয়ারের উপর ডিপেন্ড করে এই বাহুর দৈর্ঘ্যটা কেমন হবে। সেন্ট্রোমিয়ারটা যদি মাঝামাঝি থাকে দুইটা বাহু সমান হবে। সেন্ট্রোমিয়ার যদি মাঝামাঝি না থাকে, অন্য যে কোনো জায়গায় থাকে, তাহলে বাহু দুইটা কিন্তু সমান হবে না, অসমান বাহু হবে, অসমান বাহু হবে। তাহলে খেয়াল করে দেখো, প্রতি ক্রোমোজোমে একটি অরঞ্জিত অঞ্চল থাকে যা একই ক্রোমোজোমে ক্রোমাটিডের মাঝে থাকে, তাকে সেন্ট্রোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমে ভাঁজ তৈরি হয়, একে মুখ্য কুঞ্চন বলি। সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমে ভাঁজ তৈরি হয়, একে আমরা কি বলি? মুখ্য কুঞ্চন বলি। সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমে ভাঁজ তৈরি হয়, একে আমরা কি বলি? মুখ্য কুঞ্চন বলি। যে সেন্ট্রোমিয়ার যে আছে, সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমগুলোর মধ্যে ভাঁজ তৈরি হয়। কি হয়? এই যে দেখো, এই জায়গায় আমাদের সেন্ট্রোমিয়ারটা থাকার কারণে এই জায়গায় ক্রোমোজোমটা একটু ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হয়ে এখানে একটু ভেতরে ঢুকে গেছে, তারপরে সেন্ট্রোমিয়ারটা আছে। তাহলে এটা হচ্ছে একটা বেসিক ভাঁজ বা স্বাভাবিক ভাঁজ ক্রোমোজোমের স্বাভাবিক গঠনের জন্য, এই জন্য এটাকে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন বলা হয়। তারপর দেখো ক্রোমাটিড, এই যে মাইটোসিসের প্রোফেজ দশায় ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা আর খাটো হয়, কারণ জলবিয়োজনের কারণে ক্রোমোজোমগুলো মোটা খাটো হয়ে ক্রোমোজোমগুলো দৃশ্যমান হয়। তারপর এই প্রোফেজ দশার শেষ দিকে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত তারা অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে আমাদের এই ক্রোমোজোমের একটা বাহু থেকে দুইটা ছোট ছোট অংশ করে তৈরি হয়, একে আমরা ক্রোমাটিড বলি। কি বলি? ক্রোমাটিড বলি। তাহলে একটা ক্রোমোজোমের কয়টা ক্রোমাটিড থাকে? দুইটা ক্রোমাটিড থাকে। এই ক্রোমাটিডকে বাহুও বলা হয়। এই ক্রোমাটিডকে কি বলে? বাহুও বলা হয়। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে, ধরো এই ক্রোমোজোম, এই দুইটা ক্রোমাটিডকে বলবো সিস্টার ক্রোমাটিড, ভিন্ন ক্রোমোজোমের দুইটা বাহুকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড বলা হবে। এখন খেয়াল করো যে আমাদের তাহলে এখানে আমরা মানে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে সিস্টার, পাশাপাশি ভিন্ন দুইটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। দেখো বাহু, সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলে। এই যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে, এটা কি? এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে যা থাকবে সেটাকে আমরা কি বলবো? বাহু বলবো। এখন বাহু আর ক্রোমাটিড অনেক জায়গায় সেম হয়ে যায়। কখন সেম হয়ে যাবে? যখন হচ্ছে এই ক্রোমোজোমটা বিভাজিত হয়ে দুইটা ক্রোমাটিড গঠন করবে, তখন এই বাহু আর ক্রোমাটিড সেম হয়ে যাবে। এখন বাহু দুইটাও বলতে পারো, চারটাও বলতে পারো, বইয়ে দুইটা বলা আছে, আমি দুইটাই বলতেছি বাহু, চারটার কথার মধ্যে আমরা না যাই বাহুতে, ঠিক আছে? বাহু আর ক্রোমাটিড ইজ কোয়াইট লাইক সেম জিনিস। ক্রোমোজোমের দুই পাশে হচ্ছে যে আমাদের বিস্তৃত ক্রোমোজোমাল অংশকে ক্রোমোজোমাল বাহু বলা হয়, ক্রোমোজোমাল বাহু বলা হয়। কাইনোটেকার হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত একটা পাতলা ছোট গাঠনিক অবকাঠামো থাকে, তাকে কাইনেটোকোর বলা হয়। এই কাইনেটোকোরে বেসিক্যালি মাইক্রোটিবিউল যুক্ত থাকে। ক্রোমোমিয়ার হচ্ছে ক্রোমোজোম যে কোনো স্থানে অধিক কুণ্ডলিত হয়ে একটা গোল গোল গুটিকাময় অবস্থান গঠন করতে পারে, দানার মতো গঠন সৃষ্টি করতে পারে। এই গুটিকার মতো যে গঠন, এটাকে ক্রোমোমিয়ার বলা হয়। বেসিক্যালি মায়োসিস 1 এর প্রোফেজ 1 দশায়, ল্যাপটোটিন উপদশায় এই ক্রোমোমিয়ারটা আমরা দেখতে পাই। তারপর হচ্ছে গৌণকুঞ্চন, হচ্ছে মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমে কিছু ভাঁজ দেখা যেতে পারে। মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমে আমাদের কিছু ভাঁজ দেখা যেতে পারে, তাদেরকে গৌণকুঞ্চন বলা হয়। মুখ্য কুঞ্চন ছাড়াও ক্রোমোজোমে কিছু ভাঁজ দেখা যেতে পারে, তাদেরকে গৌণকুঞ্চন বলি। এই যেমন মুখ্য কুঞ্চনে যেমন একটা ভাঁজ দেখছি, যেখানে সেন্ট্রোমিয়ার
টেলোমিয়ারটা তৈরি হয়েছে। সেটা ছাড়াও ক্রোমোজোমে কিছু কিছু জায়গা কুঞ্চিত হয়ে ভাঁজ তৈরি হতে পারে। এই কুঞ্চিত হয়ে যে ভাঁজ তৈরি হয় সেই ভাঁজগুলোকে গৌণকুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন বলে। সেই জায়গাটায় মূলত নিউক্লিওলাস এসে যুক্ত হয়। সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণকুঞ্চনে এসে কি যুক্ত হয়? নিউক্লিওলাস যুক্ত হয়। তাহলে এই গৌণকুঞ্চনটা তৈরি হয়েছে নিউক্লিওলাস যুক্ত হওয়ার জন্য। এই জন্য কি নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, কারণ আমাদের কোষ বিভাজনের সময় নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, আবার নিউক্লিওলাস আসে, এসে কোথায় যুক্ত হয়? গৌণকুঞ্চনে যুক্ত হয়। তাই এই জন্য কি নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বা ইংরেজিতে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, নরও বলা হয়। তাহলে নর দিয়ে বোঝায় গৌণকুঞ্চন, যেখানে আমাদের কি আসে? নিউক্লিওলাস এসে যুক্ত হয়। নিউক্লিওলাস যে জায়গায় যুক্ত থাকে সেই জায়গাটাকে স্যাটেলাইটও আমরা বলি। তাহলে নর এন্ড স্যাটেলাইট কাছাকাছি কথাবার্তা। তো হচ্ছে আমাদের এই নর মানুষের ক্ষেত্রে নর কয় জোড়া আছে? মানুষের ক্ষেত্রে 5 জোড়া নর থাকে। নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন মানুষের ক্ষেত্রে কয় জোড়া? মানুষের ক্ষেত্রে 5 জোড়া নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন রয়েছে। স্যাটেলাইট, ক্রোমোজোমের যেই স্থানে এই নিউক্লিওলাসটা যুক্ত আছে সেই অঞ্চলটাকে স্যাটেলাইট বা স্যাট বলা হয়। স্যাটের ফুল ফর্ম হচ্ছে সাইনে অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, মানে থাইমোনিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ গুলো আছে সেগুলো থাইমোনিউক্লিক অ্যাসিড ছাড়া, স্পেশালি যে জায়গায় এসে আমাদের নিউক্লিওলাস যুক্ত হয়। পাট, তুলা, ছোলা এদের ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। ছোলা 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। মানুষের তো 13, 14, 15 আর হচ্ছে 21, 22 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। তারপর হচ্ছে আমাদের এই পেলিকল। পেলিকল হচ্ছে ক্রোমোজোমের কাল্পনিক একটা আবরণ বা স্তর কল্পনা করেছে, যেটাকে পেলিকল বলা হয়। আর হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্স, এই পেলিকল দ্বারা আবৃত প্রোটিন ও আরএনএ জাতীয় পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়। টেলোমিয়ার, টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলা হয়। টেলোমিয়ার হচ্ছে কি ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলা হয়। ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে। বা ক্রোমোজোমের মাথায় ডিএনএর রিপিটেড সিকোয়েন্সকে ক্রোমোজোমের উভয় প্রান্তে 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 ডিএনএর রিপিটেড সিকোয়েন্সকে ক্রোমোজোমের উভয় প্রান্তে ডিএনএর রিপিটেড সিকোয়েন্স, মানে ডিএনএর একই সিকোয়েন্স বারবার, ডিএনএর একই গঠন বারবার যখন থাকে, ডিএনএর রিপিটেড সিকোয়েন্সকে টেলোমিয়ার বলে। এটা একটু বোঝার বিষয় আছে। উভয় প্রান্তে ডিএনএ রিপিটেড সিকোয়েন্সকে টেলোমিয়ার বলা হয়। এরা হচ্ছে জেএইচ মুলারের মতে ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে। ক্রোমোজোমের উভয় প্রান্তে ডিএনএ রিপিটেড যে সিকোয়েন্স আছে সেই রিপিটেড সিকোয়েন্সকে টেলোমিয়ার বলা হয়। ঠিক আছে, এই টেলোমিয়ার যে আছে, এই টেলোমিয়ারটা বেসিক্যালি হচ্ছে আমাদের জেএইচ মুলারের মতে ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলি। জেএইচ মুলারের মতে ক্রোমোজোমের উভয় প্রান্তে আমাদের হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলা হয়। ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে। এই টেলোমিয়ার একটা এনজাইম ক্ষরণ করে যার নাম টেলোমিয়ার বলে। এরা টেলোমারেজ এনজাইম ক্ষরণ করে। টেলোমারেজ এনজাইম ক্ষরণ করে। এরা টেলোমারেজ এনজাইম ক্ষরণ করে। এরা কোন এনজাইম ক্ষরণ করে? এরা টেলোমারেজ এনজাইম ক্ষরণ করে। কোন এনজাইম ক্ষরণ করে? এরা টেলোমারেজ এনজাইম ক্ষরণ করে। এরা কোন এনজাইম ক্ষরণ করে? এরা টেলোমারেজ এনজাইম ক্ষরণ করে। কোন এনজাইম? এরা টেলোমারেজ এনজাইম ক্ষরণ করে। এই টেলোমারেজ এনজাইম মানুষের জরা প্রতিরোধ করে। ভেরি 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 ইম্পর্টেন্ট কথা। টেলোমারেজ এনজাইম মানুষের জরা প্রতিরোধ করে। টেলোমারেজ এনজাইম
টেলোমারেজ এনজাইম, টেলোমারেজ এনজাইম, টেলোমারেজ এনজাইম হচ্ছে কি করে, টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধ 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 করে, টেলোমারেজ এনজাইম কি করে, টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধ করে। জরা মানে কি, জরা মানে হচ্ছে বার্ধক্য, মানে বয়স হয়ে যায় না, আমরা বয়স্ক বুড়া হয়ে যায়, চামড়াগুলা একদম হচ্ছে কুচকায় যায়, চেহারা বুড়া হয়ে গেছে, এই জন্য কি করে মেয়েরা হচ্ছে যে বয়স একটু হইলে, একটু বয়স বাড়তে থাকলে পন্ডস অ্যান্টি গ্লো ক্রিম ব্যবহার করে, অ্যান্টি গ্লো না, অ্যান্টি কি জানি, অ্যান্টি এজ ক্রিম বা এরকম আছে যেগুলো মাখলে নাকি হচ্ছে বয়সের ছাপ চলে যায়। তো হচ্ছে এটা না করে টেলোমারেজ এনজাইম পুশ করতে হবে না, টেলোমারেজ এনজাইম কিন্তু সহজে পুশ করা যায় না, হয়তো আছে অনেক দেশে টেলোমারেজ এনজাইম, বা হচ্ছে দেখবা যে অনেক সেলিব্রিটিরা কিন্তু ইনজেকশন নেয় মুখের বিভিন্ন জায়গায়, যে ছাপগুলা পড়ে, চেহারার ছাপ, বার্ধক্যের ছাপ, ভাঁজ, ওই ভাঁজগুলা প্রতিরোধ করার জন্য কিন্তু তারা ইনজেকশন নেয়। তো মানুষের জরা রোধ করে, বা এটাকে কি বলে, বার্ধক্য প্রতিরোধ করে। জরা মানে হচ্ছে বার্ধক্য, জরা মানে কি, জরা মানে হচ্ছে বার্ধক্য, জরা মানে হচ্ছে বার্ধক্য, বয়স হয়ে যাওয়া থেকে তোমার বাঁচায়, খুব ভালো জিনিস, এই জিনিসের তো ভালো জিনিস আর কিছু নাই। এখন হচ্ছে এখানে আমাদের বেসিক্যালি কি ডিএনএ রিপিটেড সিকোয়েন্স আছে, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স আছে, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স আছে, মানে বলতে কি বুঝাচ্ছে, আমাদের এই যে ধরো একটা ক্রোমোজোম, সহজ ভাষায় একটা ক্রোমোজোম আমি আঁকি, এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমাটিডের গঠনের মধ্যে আমি যাইতে পারবো না, তাহলে এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের ভেতর আমাদের ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে, তাই তো, ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে। এই যে একদম প্রান্তের দিকে যে ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে, একদম প্রান্তের দিকে যে ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে, একদম প্রান্তের দিকে যে ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে, এই প্রান্তের দিকের ক্রোমাটিন তন্তু, একদমই প্রান্তের দিকে যে ক্রোমাটিন তন্তু আছে, 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 এই প্রান্তের দিকের ক্রোমাটিন তন্তুগুলা মধ্যে ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে, মানে একই ডিএনএর একই সিকোয়েন্স বারবার আছে। এই প্রান্তের দিকে হচ্ছে ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে, ডিএনএ রিপিটেড, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে। এই যে ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকতেছে, সেম জিনিস বারবার থাকতেছে, এটাকে বলা হয় টেলোমিয়ার, 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 টেলোমিয়ার বলি, টেলোমিয়ার বলি। তাহলে এতটুকু হচ্ছে ডিএনএ রিপিটেড সিকোয়েন্স। আর এর পরে থেকে হচ্ছে যে আমাদের মূলত এর পরের অঞ্চলটা হচ্ছে ডিএনএর কোডিং অঞ্চল, ডিএনএর কোডিং অঞ্চল, ডিএনএর কোডিং অঞ্চল, ডিএনএর কোডিং অঞ্চল। এর পরের অংশটা হচ্ছে যে এর পরের অংশে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ গুলাই হচ্ছে যে কোডিং অঞ্চল থাকে, ডিএনএর কোডিং অঞ্চল, ডিএনএর কোডিং অঞ্চল, ডিএনএর কোডিং অঞ্চল হচ্ছে কোডিং অঞ্চল যেখানে আমাদের, যেখানে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, যেখানে প্রাণী দেহের, যেখানে জীবদেহের নানা বৈশিষ্ট্য থাকে, কোডিং অঞ্চলে জীবদেহের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। বলে না অনেকে যে আমি কোড করি, আমি কোডিং করি, তো কোডিং করে মানে কি বিভিন্ন তথ্য উপাত্ত জেনারেশন করে তারা। সো কোডিং অঞ্চলে জীবদেহের বিভিন্ন জীবদেহের বৈশিষ্ট্যের তথ্য থাকে, জীবদেহের বৈশিষ্ট্যের তথ্য থাকে, কোডিং অঞ্চলে জীবদেহের বৈশিষ্ট্যের তথ্য থাকে, জীবদেহের বৈশিষ্ট্যের তথ্য থাকে, জীবদেহের বৈশিষ্ট্যের তথ্য থাকে কোন অঞ্চলে, এই কোডিং অঞ্চলে জীবদেহের বৈশিষ্ট্যের তথ্য থাকে কোথায়, এই কোডিং অঞ্চলে থাকে। সো প্রতিবার কোষ বিভাজনের সময় আমাদের কি হয়, এই টেলোমিয়ার ধ্বংস হয়, প্রতিবার কোষ বিভাজনের সময় আমাদের কি হয়, এই টেলোমিয়ার নষ্ট হয়, প্রতিবার কোষ বিভাজনের সময় এই টেলোমিয়ার নষ্ট হয়। মানে প্রতিবার যখন কোষ বিভাজন হবে, যে আমরা বলি যে মাতৃকোষের ক্রোমোজোম আর আদিকোষের অপত্য কোষের ক্রোমোজোম সেম হবে, এটা বলি থিওরিটিক্যালি, কিন্তু না, মাতৃকোষের ক্রোমোজোম থেকে আদিকোষের অপত্য কোষ বা সিস্টার ক্রোমোজোম যেটা, সেটা একটু ছোট হয়, একটু ধ্বংস হয়। তো প্রতি কোষ বিভাজনের সময় হচ্ছে আমাদের এই কিছুটা টেলোমিয়ার ধ্বংস হয়, প্রতি কোষ বিভাজনে টেলোমিয়ার ধ্বংস হয়। তাহলে প্রতি কোষ বিভাজনের সময় কিন্তু আমাদের প্রতি কোষ বিভাজনে টেলোমিয়ার ধ্বংস হয়, প্রতি কোষ বিভাজনে, প্রতি কোষ বিভাজনকালে আমাদের এই যে টেলোমিয়ার আছে, টেলোমিয়ার আমাদের হচ্ছে টেলোমিয়ারের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়, টেলোমিয়ারের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়, টেলোমিয়ারের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়, প্রাপ্ত হয়ে
হয়ে হয় হয়ে কোডিং অঞ্চলকে রক্ষা করে। আমাদের কোডিং অঞ্চলটা হচ্ছে মেইন অঞ্চল, যেখানে আমাদের মেইন ইনফরমেশন আছে। কোডিং অঞ্চলকে রক্ষা করে, কোডিং অঞ্চলকে রক্ষা করে, কোডিং অঞ্চলকে কি করে? রক্ষা করে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে প্রতি কোষ বিভাজনকালে টেলোমিয়ার, প্রতি কোষ বিভাজনকালে টেলোমিয়ারে আমাদের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে কোডিং অঞ্চলকে রক্ষা করে। প্রতি কোষ বিভাজনে টেলোমিয়ারের কিছু অংশ, প্রতি কোষ বিভাজনকালে টেলোমিয়ারের কিছু অংশ, প্রতি কোষ বিভাজনকালে টেলোমিয়ারের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে কোডিং অঞ্চলকে রক্ষা করে। প্রতি কোষ বিভাজনকালে টেলোমিয়ারের কিছু অংশ আমাদের ধ্বংসপ্রাপ্ত হয়ে কোডিং অঞ্চলকে কি করে? রক্ষা করে। প্রতি কোষ বিভাজনকালে টেলোমিয়ারের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে কোডিং অঞ্চলকে রক্ষা করে। যে কোডিং অঞ্চল আছে সেই কোডিং অঞ্চলকে রক্ষা করে। এরপর হচ্ছে এই টেলোমিয়ার ধ্বংস হতে হতে যখন শেষ হয়ে যায়, টেলোমিয়ার ধ্বংস হতে হতে যখন শেষ হয়ে যায়, তখন কোডিং অঞ্চল নষ্ট হয় এবং পুরা কোষটা আমাদের হচ্ছে মারা যায়, পুরা কোষটা আমাদের হচ্ছে মারা যায়। তাহলে হচ্ছে যে আমাদের এই অঞ্চলকে রক্ষা করে। এই টেলোমিয়ার ধ্বংস হতে হতে টেলোমিয়ার ধ্বংস হয়ে যখন নিঃশেষ হয়ে যায়, তখন যখন নিঃশেষ হয়ে যায়, টেলোমিয়ার ধ্বংস হয়ে যখন নিঃশেষ হয়ে যায় অ্যান্ড কোডিং অঞ্চল ধ্বংস হয়, ধ্বংস হয়, তখন কোষটি মরে যায়, তখন কোষটি মারা যায়, তখন কোষটি হচ্ছে আমাদের মরে যাবে, কোষটির মৃত্যু হয়, তখন কোষটার মৃত্যু হয়। তার মানে কোডিং অঞ্চলে কোনোভাবে হাত পড়লে শেষ। মানে বিষয়টা হয়েছে যে রাজাকে বাঁচানোর জন্য অনেক হচ্ছে সেনা থাকে, রাজা এবং সেনাপতি দুইজনকে বাঁচাইতে হয়, দুইজনকে বাঁচাইতে অনেক সেনা আছে, একটার পর একটা সৈন্য বহর দিয়ে সেনাপতি এবং রাজা প্রোটেক্টেড করা। যখনই হচ্ছে সে তাদেরকে মেরে, রাজাকে মেরে ফেলবে বা সেনাপতিকে মেরে ফেলবে, তখন কিন্তু খেলা শেষ, খেলা শেষ। ঠিক আছে? তো কোডিং অঞ্চলটা হচ্ছে আমাদের বডি রাজা এবং সেনাপতির মতো। তো তাদের কাছে আসার আগে অনেক সৈন্যবহর আছে। তো প্রতি কোষ বিভাজনের সময় আমাদের ডিএনএর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেটা কোন অঞ্চল থেকে ক্ষতিগ্রস্ত হয়? এই টেলোমিয়ার অঞ্চল থেকে ক্ষতিগ্রস্ত হয়। যখন টেলোমিয়ার ক্ষতিগ্রস্ত হতে একদম টেলোমিয়ার শেষ হয়ে গেছে, কোডিং অঞ্চল যখন ক্ষতিগ্রস্ত হবে কোষ বিভাজনের সময়, তখন সেই কোষটা ডেথ হয়ে যাবে। কারণ কোডিং অঞ্চলের মধ্যে সব ইনফরমেশন আছে, কোডিং অঞ্চল নষ্ট মানে কোষ নষ্ট। তাহলে টেলোমিয়ার আলটিমেটলি ডিফাইন করে একটা কোষ কতদিন বা কতকাল বিভাজিত হবে। তাহলে হচ্ছে প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। তাই টেলোমিয়ার, একটা কোষ কতবার বিভক্ত হবে তা কে নির্ধারণ করে? টেলোমিয়ার নির্ধারণ করে। একটা কোষ কতবার বিভাজিত হবে সেটা কে নির্ধারণ করে? টেলোমিয়ার নির্ধারণ করে। একটা কোষ কতবার বিভাজিত হবে, একটা কোষ কতবার বিভাজিত হবে, একটা কোষ আমাদের হচ্ছে কতবার বিভাজিত হবে, একটা কোষ কতবার বিভাজিত হবে, একটা কোষ কতবার বিভাজিত হবে, একটা কোষ কতবার বিভাজিত হবে তা টেলোমিয়ার নির্ধারণ করে, তা টেলোমিয়ার নির্ধারণ করে। একটা কোষ কতবার বিভাজিত হবে তা টেলোমিয়ার নির্ধারণ করে। তা টেলোমিয়ার দেখে বোঝা যায়, টেলোমিয়ার নির্ধারণ করে। কারণ টেলোমিয়ার ধ্বংস মানে কোষটা বিভাজিত হতে পারবে না, নির্ধারণ করে। সো টেলোমিয়ার দেখে, তাই টেলোমিয়ার দেখে আমরা কি করতে পারবো? তাই টেলোমিয়ার দেখে আমরা একটা কোষ কতকাল বাঁচবে তা বের করা যায়, তাহলে টেলোমিয়ারের গুরুত্ব হচ্ছে এটা। যেমন বলা আছে যে ধরো তোমার জন্মকালে টেলোমিয়ারের দৈর্ঘ্য থাকে 8000 বিপি, 35 বছর লাগবে না, এগুলো বিপি মানে বেস পেয়ার, ওদিকে আমরা যাব না। তাহলে হচ্ছে যে আমরা এতটুকু টেলোমিয়ার জীবের বুড়িয়ে যাওয়া নিয়ন্ত্রণ করে বা অধিক বয়সে জরা রোধ করে, টেলোমারেজ এনজাইম দেখলাম, এত কথাবার্তা আমরা বুঝে গেছি। দেখো তাই টেলোমিয়ার কি, সোজা ভাষায় আবার একটু বলি, একদম সিম্পল ভাষায় তোমাকে বলছি না যে একটা যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মধ্যে কারে মারতে হবে? রাজাকে মারতে হবে। রাজাকে মারা মানে কিন্তু যুদ্ধ শেষ। যতই সৈন্যবাহিনী বেঁচে থাকুক, রাজা সেনাপতি দুইজন মরলে যুদ্ধ শেষ। বেসিক্যালি আগের যুদ্ধগুলোয় রাজাই সেনাপতি হিসেবে কাজ করতো বা সেনাপতিকে পাঠাইতো, সেনাপতি মরছে মানে যুদ্ধ শেষ। তাহলে হচ্ছে যে এই জন্য সেনাপতি
সেনাপতি রাজা তাদের চারপাশে অসংখ্য সৈন্যবহর থাকতো, তারা একদম মাঝে থাকতো বা পেছনের দিকে থাকতো। তো এই জন্য রাজা বা সেনাপতিকে মারাটা খুব ইম্পর্টেন্ট। তো ঠিক তেমনি হচ্ছে যে আমাদের ক্রোমোজোমের মধ্যে দুই প্রান্তে যে ক্রোমোজোমের গুলা কি ডিএনএ প্যাচায় প্যাচায় তৈরি হয়, তো ক্রোমোজোমের দুই প্রান্তে যে ডিএনএ গুলা থাকে ডিএনএর সিকোয়েন্স সেম, মানে ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেনাস বেস গুলা থাকে, আমরা সামনে ডিএনএ এর গঠন যখন পড়বো তখন দেখবো ডিএনএ এর মধ্যে নাইট্রোজেনাস বেস থাকে, ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেনাস বেস থাকে তারা সেম। তাহলে আমাদের ডিএনএ গুলা প্যাচায় 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 তৈরি হচ্ছে, ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেনাস বেস থাকতেছে সেই নাইট্রোজেনাস বেস গুলা কি হচ্ছে, সেম নাইট্রোজেনাস বেস হচ্ছে, বা ডিএনএ এর গঠনটা সেম হচ্ছে, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স হচ্ছে। এই ডিএনএ রিপিটেড সিকোয়েন্স দুই প্রান্তে যে থাকে তাকে টেলোমিয়ার বলি। এখন প্রতিবার কোষ বিভাজনের সময় কিছু টেলোমিয়ার ধ্বংসপ্রাপ্ত হবে, প্রতি কোষ বিভাজনে টেলোমিয়ার ধ্বংসপ্রাপ্ত হয়। ধ্বংসপ্রাপ্ত হতে হতে যখন শেষ হয়ে যাবে এবং কোডিং অঞ্চলে চলে আসবে, এই দুই প্রান্তে যে রিপিটেড সিকোয়েন্স থাকে সেটাকে তো টেলোমিয়ার বলি। তারপরে ডিএনএ এর কোডিং অঞ্চল থাকে যে জায়গায় ডিএনএ ইনফরমেশন গুলো থাকে। যখন সেই কোডিং অঞ্চলটা ধ্বংস হয়ে যাবে তখন ডিএনএটা আমাদের কোষটা মারা যাবে বা কোষে সেল ডেথ হবে। তাহলে একটা কোষ কতবার বিভাজিত হবে বা একটা কোষ কবে মারা যাবে সেটা কিন্তু আমরা টেলোমিয়ার দেখেই ধারণা করতে পারি। এটা কোষ কতবার বিভাজিত হবে তো টেলোমিয়ার দেখে নির্ধারণ করা যায়। তো টেলোমিয়ার দেখে কতকাল বাঁচবে তা কিন্তু আমরা বের করতে পারি। প্রতি কোষ বিভাজনে টেলোমিয়ারের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়, হয়ে সেটা কোডিং অঞ্চলকে প্রোটেক্ট করে, মানে আলটিমেটলি কোডিং অঞ্চল পর্যন্ত যেতে দেয় না। যখনই হচ্ছে যে টেলোমিয়ার শেষ, কোডিং অঞ্চল তখন এফেক্টেড হবে, সেল ডেথ হবে। এবং হচ্ছে টেলোমিয়ারের কাজ কি, টেলোমারেজ এনজাইম ক্ষরণ করে, যেই টেলোমারেজ এনজাইম জরারোধ করে। এবার দেখো কোথায় কি কনফিউশন আছে। দেখো, বোঝো, চিন্তা করো, আর কোনো কনফিউশন থাকলে আমরা আসছি। আচ্ছা, এবার বলো কার কোথায় কি কনফিউশন আছে। ক্রোমোজোম শেষ, ক্রোমোজোম নিয়ে কনফিউশনও শেষ করতে হবে। কোডিং অঞ্চল কি, কোডিং অঞ্চল কি, জুই আক্তার, এমএসটি জুই আক্তার, আমরা কিন্তু হচ্ছে কোডিং অঞ্চল কি সেটার ব্যাখ্যা দিয়েছি। জুই, কোডিং অঞ্চল হচ্ছে যে ক্রোমোজোমের যেই স্থানে আমাদের জীবের বৈশিষ্ট্যগুলা থাকে, মানে ডিএনএ তো আমাদের সকল বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এই যে ধরো তোমার চুল কালো, তোমার চুল লাল, তোমার চুল নীল, তোমার চুল দেহ থেকে শুরু করে দেহের প্রত্যেকটা গঠনের পেছনে ডিএনএ এর অবদান আছে। ডিএনএ এর মধ্যে আমাদের ইনফরমেশন বা তথ্য থাকে, যেই ইনফরমেশন বা তথ্যগুলা দিয়ে আমরা হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্যগুলা প্রকাশ পায়। তো ডিএনএ এর যে অঞ্চলে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা হচ্ছে যে কোডিং অঞ্চল বলি। আচ্ছা, টেলোমিয়ার কিভাবে আয়ু দেখায় ওই দিকটা আবার বলেন। টেলোমিয়ার দেখে আমরা আয়ু বলতে পারি কারণ টেলোমিয়ারে আমাদের কয়টা টেলোমিয়ার রয়েছে। বেসিক্যালি হচ্ছে যে আমরা টেলোমিয়ার তো ডিএনএ এর সিকোয়েন্স, তো ডিএনএ বেসিক্যালি হচ্ছে আমাদের গঠনটা আমরা যখন সামনে ডিএনএ পড়বো তো দেখবো যে ডিএনএ এর মধ্যে নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় পদার্থ থাকে। তো এই নাইট্রোজেনাস বেস কয়টা আছে সেটার উপর ভিত্তি করে আমরা আয়ুটা নির্ধারণ করতে পারি বা আয়ুটা বুঝতে পারি, ঠিক আছে।
ভাইয়া দাগানো বইয়ে এমন অনেক লাইন আছে যেগুলো আপনি পড়াননি আবার পড়াইছেন, এমন অনেক তথ্য বইয়ে দাগানো নেই, এটা একটু ক্লিয়ার করুন। তোমরা মূলত আমার লেকচারটা বেশি ফলো করবা, লেকচার ফলো করার পর লেকচারের বাইরে যেগুলো দাগানো লাইন থাকবে, যদি এমন কিছু পাও যে লেকচারের বাইরে দাগানো আছে তাইলে সেই জিনিসগুলো পড়বা। কোডিং অঞ্চল মেতেও হলে কি আবার তৈরি হয় না? না, কোডিং মেগা এক্সাম নিল ঈদের আগে আর কোনো চ্যাপ্টার বা টপিক ধরেন না। ডিএনএ রিপিটেড সিকোয়েন্স জিনিসটা কি? ডিএনএর মধ্যে আমাদের বিভিন্ন তথ্য থাকে, সেই তথ্যগুলো বেসিক্যালি কিভাবে থাকে? ডিএনএর মধ্যে নাইট্রোজেনাস বেস থাকে। আমরা সামনে যখন ডিএনএ পড়বো, আমরা এই তো আজকেই হয়তো ডিএনএ শুরু করতে পারি, তো ডিএনএর মধ্যে হচ্ছে আমাদের নাইট্রোজেনাস বেস থাকে। ডিএনএর মধ্যে আমাদের কি থাকে? এই যে আমাদের ডিএনএ ধরো এরকম দ্বিসূত্রক প্যাঁচানো ডিএনএ হয়, দ্বিসূত্রক প্যাঁচানো ডিএনএ হয়, ঠিক আছে? এই যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে আমাদের নাইট্রোজেনাস বেস থাকে। ধরো স্ট্রেট করে যদি আমি ডিএনএটাকে লিখি, তাহলে ডিএনএর মধ্যে হচ্ছে আমাদের নাইট্রোজেনাস বেস থাকে, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। এখনই প্রশ্ন করবো ভাই অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন কি, এটিসিজি কি? এই জিনিসটা আমরা পড়বো, ডিএনএ যখন পড়বো তখন চলে আসবে অটোমেটিক, তাই এটা নিয়ে এখন প্রশ্ন করবে না। আবারও বলতেছি, এটা নিয়ে এখন প্রশ্ন করবে না, কারণ ডিএনএ এর মধ্যে আমরা এগুলো পড়বো, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন কি। এটা হচ্ছে ডিএনএ নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষার। এই যে এগুলা নিয়ে আমাদের ডিএনএ গঠিত, তো এগুলা পরপর সেম জিনিস বারবার একটার পর একটা এই সেম সিকোয়েন্স বা সেম নাইট্রোজেনাস বেস থাকবে, সেম সিকোয়েন্স বা সেম নাইট্রোজেনাস বেস পরপর থাকবে। অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এভাবে সেম সিকোয়েন্স বারবার বারবার থাকতে থাকবে। এই যে সেম সিকোয়েন্স পরপর 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 যে আমাদের রয়ে যাবে বা থাকবে, এটাকেই আমরা কি বলি? এটাকেই আমরা বলি হচ্ছে যে এই যে সেম সিকোয়েন্সটা বারবার 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 আমাদের সেম সিকোয়েন্সটা আসছে, এই জিনিসটাকেই আমরা কি বলি? এই জিনিসটাকেই বলি ডিএনএ রিপিটেড সিকোয়েন্স। মানে ডিএনএ এর মধ্যে যে লেখাটা থাকে বা গঠনটা থাকে সেটা সেম গঠনটাই বারবার থাকে, এটাকে বলি ডিএনএ রিপিটেড সিকোয়েন্স বলি, ঠিক আছে? মাত্র 108 জন আছো, বাকিরা ক্লাস ছেড়ে কই পালায় গেছো? ক্লাস ছেড়ে পালায় গেলে জীবনও থেকেও সফলতা পালায় যাবে, ঠিক আছে? ক্লাস ছেড়ে যদি পালিয়ে যাও জীবন থেকেও সফলতা পালিয়ে যাবে। হা হা হা। একটা জিনিস মনে রাখবা, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সফল হওয়া, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সফল হওয়া, ঠিক আছে? সো ওই সফলতার জন্য এত ডেডিকেশন দরকার যেটা কল্পনার বাইরে। মানে ইউ নিড টু ডু সামথিং স্পেশাল, আদারওয়াইজ ইউ ওন্ট হ্যাভ সফলতা। আচ্ছা, সেন্ট্রোমিয়ার সাধারণত ক্রোমোজোমে একটা থাকতে পারে। সেন্ট্রোমিয়ার যদি, এখন সেন্ট্রোমিয়ারের উপর বিভিন্ন গঠনের কথা আছে। সেন্ট্রোমিয়ার যদি হচ্ছে আমাদের না থাকে, সেন্ট্রোমিয়ার যদি আমাদের না থাকে তখন সেই ক্রোমোজোমকে কি বলবো? সেন্ট্রোমিয়ার যদি হচ্ছে একটা থাকে তখন সেই ক্রোমোজোমকে কি বলবো? সেন্ট্রোমিয়ার যদি হচ্ছে আমাদের দুইটা থাকে তখন সেই ক্রোমোজোমকে কি বলবো? সেন্ট্রোমিয়ার যদি হচ্ছে একটা, দুইটা, সেন্ট্রোমিয়ার যদি হচ্ছে যে আমাদের দুইয়ের অধিক থাকে তখন সেটাকে কি বলবো? সেন্ট্রোমিয়ার যদি হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো স্থানে না থাকে তখন তাকে আমরা কি বলবো? তাহলে দুইটা থাকে, মোর দেন 2 থাকলে আমরা কি বলবো? সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোমে মোর দেন 2 থাকলে, আর হচ্ছে সেন্ট্রোমিয়ার যদি হচ্ছে যে আমাদের সুনির্দিষ্ট কোনো স্থানে না থাকে, সুনির্দিষ্টভাবে না থাকে, সুনির্দিষ্টভাবে না থাকে, সুনির্দিষ্টভাবে কোনো স্থানে না থাকলে, মানে এক এক সময় এক এক জায়গায় যদি থাকে, স্থানে না থাকলে, সুনির্দিষ্টভাবে কোনো স্থানে না থাকলে তখন তাকে আমরা কি বলবো, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে সেন্ট্রোমিয়ারটার যদি না থাকে, না মানে কি? বায়োলজিতে কি বলছে? না মানে হচ্ছে এ, না মানে মনে রাখবে এ, না মানে মনে রাখবে এ, তাহলে সেটাকে বলবো অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। সেটাকে কি বলবো? অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম থাকতে পারে, হ্যাঁ হয়, অনেক প্রাণীর মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে না। একটা যদি থাকে, একটা থাকলে, একটা যদি পাই অমনে করে গাপুস গুপুস খাই, মনোসেন্ট্রিক ক্রোমোজোম, মনোসেন্ট্রিক ক্রোমোজোম, মনোসেন্ট্রিক ক্রোমোসোম, মনোসেন্ট্রিক ক্রোমোজোম। দুইটা যখন থাকবে তখন তাকে কি বলবো? দুইটা থাকলে আমরা তাকে কি বলবো? দুইটা থাকলে বলবো ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, দুইটা থাকলে আমরা বলবো ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, ডাইসেন্ট্রিক ক্রোমোসোম, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। মোর দেন 2 যখন থাকবে তখন তাকে কি বলবো? পলিসেন্ট্রিক ক্রোমোজোম, পলিসেন্ট্রিক ক্রোমোজোম, পলিসেন্ট্রিক
ক্রোমোজোম, পলিসেন্ট্রিক ক্রোমোজোম, পলিসেন্ট্রিক ক্রোমোজোম, পলিসেন্ট্রিক ক্রোমোজোম। সুনির্দিষ্টভাবে কোনো স্থানে না থাকলে তাকে বলি আমরা ডিফিউজড ক্রোমোজোম। সুনির্দিষ্টভাবে কোনো স্থানে যদি না থাকে তখন তাকে বলি ডিফিউজড ক্রোমোজোম, ডিফিউজড ক্রোমোজোম। তখন তাকে আমরা কি বলি? ডিফিউজড ক্রোমোজোম, ডিফিউজড ক্রোমোজোম, ডিফিউজড ক্রোমোসোম, ডিফিউজড ক্রোমোসোম, ডিফিউজড ক্রোমোজোম। ঠিক আছে? তাইলে অ্যাসেন্ট্রিক, মনোসেন্ট্রিক, মনোসেন্ট্রিকটাই সবচেয়ে বেশি থাকে। মনোসেন্ট্রিকটাই হচ্ছে যে অধিকাংশ জীবে মনোসেন্ট্রিক থাকে, অধিকাংশ জীবে মনোসেন্ট্রিক থাকে, অধিকাংশ জীবেই মনোসেন্ট্রিক থাকে, আমাদের অধিকাংশ জীবে মনোসেন্ট্রিক থাকে। এটা হচ্ছে সবচেয়ে কমন, এটা থাকাই হচ্ছে সবচেয়ে কমন। পলিসেন্ট্রিকটা হচ্ছে কোথায় থাকে? পলিসেন্ট্রিকটা কলা গাছে থাকে, কলা গাছ, কলা গাছে থাকে, কলা গাছে থাকে, গোলকৃমিতে থাকে, তারপর হচ্ছে তোমার কলা গাছ আর গোলকৃমি, এই দুইটা জায়গায় এই পলিসেন্ট্রিক পাওয়া যায়। পলিসেন্ট্রিক পাওয়া যায় হচ্ছে কলা গাছে আর হচ্ছে গোলকৃমিতে। কলা গাছ এবং গোলকৃমিতে হচ্ছে আমরা পলিসেন্ট্রিক দেখতে পাই। তাহলে নামটা জাস্ট মনে রাখলে পরীক্ষা এমসিকিউ আকারে আসতে পারে। তো আমাদের উদাহরণগুলো খুব বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট না, উদাহরণগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে আমাদের নেক্সট কথা হচ্ছে যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, এটা কি ছিল? সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী যে কয়টা সেন্ট্রোমিয়ার আছে, একটা, দুইটা, কয়টা সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমরা একটা দেখলাম, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমরা একটা দেখলাম যে কি হতে পারে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী। ওকে, এখন দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমাদের হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, এটা তোমরা 9-10-এ পড়ে আসছো, 9-10-এ তোমাদের পরীক্ষার মধ্যে আসছিল এবং হচ্ছে তোমরা এটা খুব ভালো করেই এই জিনিসটা পারো। সেন্ট্রোমিয়ার যদি হচ্ছে মাঝে থাকে, সেন্ট্রোমিয়ার মাঝে দুই বাহু হচ্ছে আমাদের সমান, সেন্ট্রোমিয়ার মাঝে দুই বাহু সমান, তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো হচ্ছে মেটাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার মাঝে দুই বাহু সমান, তখন তাকে বলবো মেটাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার মাঝে দুই বাহু সমান, তখন তাকে হচ্ছে মেটাসেন্ট্রিক বলবো। তাহলে আমাদের হচ্ছে মেটাসেন্ট্রিক, তখন তাকে আমরা কি বলবো? মেটাসেন্ট্রিক। তখন তাকে আমরা বলবো হচ্ছে মেটাসেন্ট্রিক, 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 মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক হচ্ছে আমাদের কি? সেন্ট্রোমিয়ার মাঝে। মেটাসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ার মাঝে, সেন্ট্রোমিয়ার মাঝে, সেন্ট্রোমিয়ার মাঝে, সেন্ট্রোমিয়ার মাঝে, সেন্ট্রোমিয়ার মাঝে, কিন্তু হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার মাঝে, সেন্ট্রোমিয়ার মাঝে, কিন্তু হচ্ছে আমাদের কি? সেন্ট্রোমিয়ার মাঝে এবং বাহুগুলা সমান, সেন্ট্রোমিয়ার মাঝে এন্ড দুই বাহু সমান, সেন্ট্রোমিয়ার মাঝে এন্ড দুই বাহু সমান, সেন্ট্রোমিয়ার মাঝে এবং দুই বাহু সমান, দুই বাহু সমান। মেটাসেন্ট্রিক বা এটাকে বলা হয় মধ্যকেন্দ্রিক, মেটাসেন্ট্রিক বা এটাকে বলা হয় মধ্যকেন্দ্রিক, মেটাসেন্ট্রিক বা এটাকে বলি হচ্ছে মধ্যকেন্দ্রিক, মেটাসেন্ট্রিক বা এটাকে বলি মধ্যকেন্দ্রিক। তারপর হচ্ছে আমাদের সাবমেটাসেন্ট্রিক, 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 সাবমেটাসেন্ট্রিক বা ইংরেজিতে এটাকে, বাংলা এটাকে বলি উপমধ্যকেন্দ্রিক, 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 উপমধ্যকেন্দ্রিক। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারটা একটু পাশে চলে যায়, সেন্ট্রোমিয়ারটা একটু এক পাশে থাকে এবং একটা বাহু বড় একটা বাহু ছোট হয়। সেন্ট্রোমিয়ারটা একটু এক পাশে চলে যায়, সেন্ট্রোমিয়ার একটু এক পাশে চলে যায়, সেন্ট্রোমিয়ার একটু এক পাশে চলে যায়, সেন্ট্রোমিয়ার একটু এক পাশে
চলে যায়, সেন্ট্রোমিয়ার একটু একপাশে চলে যায়, সেন্ট্রোমিয়ার একটু একপাশে চলে যায় এবং হচ্ছে দুই বাহু অসমান হয়ে যায়, দুই বাহু অসমান হয়ে যায়, অসমান হয়ে যায়, অসমান হয়ে যায়। আচ্ছা, এখানে আমাদের এটা দেখতে হচ্ছে আমাদের কি আকৃতির হয়, ভি আকৃতির হয়, ভি আকৃতির হয়। এখানে দেখতে হচ্ছে আমাদের জিনিসটা এল আকৃতির হয়, এল আকৃতির হয়, একটা বড় একটা হচ্ছে ছোট। এটা দেখতে কি আকৃতির, এল আকৃতির, ভি শেপ, এল শেপ। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, তারপর হচ্ছে টেলোসেন্ট্রিক আর অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রো মানে হচ্ছে উপপ্রান্ত আর টেলো মানে একদম প্রান্ত। সেন্ট্রোমিয়ারটা কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থান করে, তাহলে হচ্ছে আমাদের এই অ্যাক্রোসেন্ট্রিক, 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 অ্যাক্রোসেন্ট্রিক বা এটাকে বলা হয় উপপ্রান্ত কেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক। যে সেন্ট্রোমিয়ারটা আমাদের কি থাকবে, সেন্ট্রোমিয়ার, 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 সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছাকাছি থাকবে, প্রান্তের কাছাকাছি, সেন্ট্রোমিয়ারটা প্রান্তের কাছাকাছি থাকে, প্রান্তের কাছাকাছি থাকে, প্রান্তের কাছাকাছি থাকে, সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছাকাছি থাকে। তো এটাকে বললে আমরা অ্যাক্রোসেন্ট্রিক। যেমন হচ্ছে এরকম হয় বিষয়টা দেখতে, এরকম হয় বিষয়টা দেখতে, ঠিক আছে, অ্যাক্রোসেন্ট্রিক, একদম প্রান্তের কাছাকাছি আছে, তাহলে এটাকে বলি অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক, টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক, টেলোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক, টেলোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক, টেলোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক। এটা হচ্ছে একদম প্রান্তে, সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছে থাকে, সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছে থাকে, সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছে থাকে, সেন্ট্রোমিয়ার আমাদের হচ্ছে প্রান্তের কাছে থাকে, সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছে থাকে, সেন্ট্রোমিয়ারটা হচ্ছে আমাদের প্রান্তের কাছে থাকে, সেন্ট্রোমিয়ারটা প্রান্তের কাছে থাকে, সেন্ট্রোমিয়ারটা কই থাকে, সেন্ট্রোমিয়ারটা আমাদের প্রান্তের কাছে থাকে, একদম প্রান্তে চলে যায়, সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে চলে যায়, সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে চলে যায়। এবং হচ্ছে যে আরেকটা বাহু থাকতে পারে, নাও থাকতে পারে, এরকম হইতে পারে আরেকটা বাহু আছে, নাই। তাহলে আমাদের এই চার টাইপের সেন্ট্রোমিয়ার কিন্তু হয়। এটা দেখতে কি আকৃতির, মেটাসেন্ট্রিকটা দেখতে হচ্ছে ভি আকৃতি, মেটাসেন্ট্রিকটা ভি আকৃতি, সাবমেটাসেন্ট্রিকটা হচ্ছে আমাদের এই এল আকৃতি, এল আকৃতি, ভি আকৃতি, এল আকৃতি। তারপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিকটা হচ্ছে আমাদের যে আকৃতি, যে আকৃতি। আর টেলোসেন্ট্রিকটা হচ্ছে আমাদের আই আকৃতি, আই আকৃতি, আই আকৃতি, ঠিক আছে, আই আকৃতি। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই ভিএল জে আই, ভিএল জে আই, ভিএল জে আই মধ্যকেন্দ্রিকটা মানুষের যে ক্রোমোজোম আছে, আমাদের এক্স ক্রোমোজোম, আমাদের বডির মধ্যে দুই ধরনের ক্রোমোজোম আছে না, এক্স ক্রোমোজোম মানে আমাদের বডিতে ক্রোমোজোম কয়টা, 46 জোড়া, 46টা ক্রোমোজোম আছে, এর মধ্যে 44টা হচ্ছে অটোজোম। আর এছাড়া হচ্ছে আর কি আছে, অটোজোম ছাড়া সেক্স ক্রোমোজোম আছে, ছেলেদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই, মেয়েদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম আছে এক্স এক্স। এই যে আমাদের মানুষের এক্স ক্রোমোজোম আমাদের এই আকৃতির, এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম আমাদের হচ্ছে কি এই সাবমেটাসেন্ট্রিক, এক্স ক্রোমোজোম হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক। আর ওয়াই ক্রোমোজোম হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক, ওয়াই ক্রোমোজোম হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক, এই অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম হচ্ছে আমাদের এই অ্যাক্রোসেন্ট্রিক। এক্স ক্রোমোজোম ছাড়া হচ্ছে আমাদের 1, 3, 6, 7 অনেকগুলো আছে, আমরা এর মধ্যে 1, 3, 6, 7, তারপর হচ্ছে 8, 11, 16, 8, 11, 16, দেন হচ্ছে 19, 20, এরা হচ্ছে সব হচ্ছে আমাদের সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। আর সাবমেটাসেন্ট্রিক 2, 4, 5, 9, 2, 4, 5, 9, 10, 12, 17, 2, 4, 5, 9, 10, 2, 4, 5, 9, 10, তারপর হচ্ছে তোমার 9, 10, 12, 17, 18, 12, 17, 18, 12, 17, 18, তাহলে এরা সাবমেটাসেন্ট্রিক। আর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক তাহলে কি গেল, 1 গেল, 2 গেল, 3 গেল, 4 গেল, 5 গেল, 6 গেল, 7 গেল, 8 গেল, 9 গেল, 10 গেল, 11 গেল, 12 গেল, এখানে 13 যায় নাই, তাহলে 13, 14, 13, তারপর 14 আছে, 14, 15, 13, 14, 15, 13, 14, 15, 16, 17 আছে, 18 আছে, 19, 20, 21, 22, 21, 22, 21, 22, 21, 22, 21, 22, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি সেন্ট্রিক, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক। এখন ভাইয়া এত সংখ্যা কিভাবে মনে রাখবে, এত সংখ্যা মনে রাখা লাগবে না, 1 আর 2 মনে রাখবা, 1, 2, 1, 3, 2, 4,
মানে হচ্ছে যে এবং এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম, এই কয়টা কথা মনে রাখবা কারণ পরীক্ষার মধ্যে এগুলো আসবে। আর হচ্ছে যে টেলোসেন্ট্রিক মানবদেহে বিদ্যমান নয়, টেলোসেন্ট্রিকটা হচ্ছে মানবদেহে থাকে না, মানবদেহে কোনো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকে না, মানবদেহে কোনো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকে না, বিদ্যমান নেই, মানবদেহে কোনো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম নেই, মানবদেহে বিদ্যমান নেই। তাই ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আমরা হচ্ছে এই জিনিসটা খুব ভালো করে বুঝি, এই জিনিসটা আমরা খুব ভালো করে বোঝাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা সব মনে রাখতে যাব না, কিন্তু আমরা সব মনে রাখবো না কিন্তু, তাহলে আমরা কি মনে রাখবো, এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম, এই দুইটা জিনিস আমাদের প্রথম কথা একদম মাস্ট টু নো, এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম। তাহলে ফার্স্ট অফ অল আমরা কোথায় আসতেছি, এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে এক্স ক্রোমোজোম আমাদের হচ্ছে যে কি, এক্স ক্রোমোজোম হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম হচ্ছে মেটাসেন্ট্রিক, এক্স ক্রোমোজোম যেটা মেটাসেন্ট্রিক আর ওয়াই ক্রোমোজোমটা অ্যাক্রোসেন্ট্রিক, এই দুইটা কথা মাথায় ঢুকাবো। এক্স মেটাসেন্ট্রিক, ওয়াই হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, এক্স মেটাসেন্ট্রিক, ওয়াই 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 অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে, এটা আমরা ফার্স্টে জানবো। এরপর হচ্ছে 1-3 মেটাসেন্ট্রিক, 2-4 সাবমেটাসেন্ট্রিক, এই কয়টা কথা মনে রাখবো। আরেকটা মনে রাখবো, মানবদেহে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম নাই, মানবদেহে এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকে না। ঠিক আছে, এতটুকু মনে রাখা যাবে, আমার মনে হয় যাবে এতটুকু মনে রাখা। আচ্ছা, এখন এই যে আমাদের একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের গঠনের মধ্যে কি কি জিনিস বিদ্যমান থাকে, এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের গঠনের মধ্যে কি কি জিনিস বিদ্যমান থাকে, আমাদের ক্রোমোজোমের গঠন, আমাদের হচ্ছে ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, একটা ক্রোমোজোমের মধ্যে কি কি বিদ্যমান থাকে, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এই যে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে কি কি জিনিস বিদ্যমান রয়েছে, ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে কি কি জিনিস বিদ্যমান রয়েছে। ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে 1 নম্বর থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে 1 নম্বর থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে 1 নম্বর থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে 1 নম্বরে থাকে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই টাইপের হয়, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ, আরেকটা হয় রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ, আরেকটা হয় রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ। তারপর হচ্ছে 2 নম্বরে থাকে কি, 2 নম্বরে থাকে হচ্ছে প্রোটিন, 2 নম্বরে কি থাকে, 2 নম্বরে হচ্ছে প্রোটিন শেক থাকে, প্রোটিন। প্রোটিন আবার দুই টাইপের প্রোটিন হয়, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। ক্রোমোজোমের মধ্যে 2 ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন বলি আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এই যে হিস্টোন প্রোটিন আছে আর নন হিস্টোন প্রোটিন আছে, এই হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন, এই যে হিস্টোন প্রোটিন আছে, এই হিস্টোন প্রোটিনটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, হিস্টোন প্রোটিনটা হচ্ছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। কারণ এই ডিএনএ এবং হিস্টোন প্রোটিন পাচায় 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 আমাদের ক্রোমোজোম তৈরি হয় না, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে এরা কাজ করে, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে এরা কাজ করে, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে এরা কাজ করে, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে কি, হিস্টোন প্রোটিন। আর নন হিস্টোন প্রোটিনগুলো বেসিক্যালি এনজাইম হিসেবে কাজ করে, নন হিস্টোন প্রোটিনগুলো বেসিক্যালি হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। মানে আমাদের হচ্ছে ক্রোমোজোমের মধ্যে যে এনজাইমগুলো থাকে যেগুলো হিস্টোন প্রোটিন না, ক্রোমোজোমের গঠনে কাজ করে না, তাদেরকে আমরা বলি হচ্ছে নন হিস্টোন প্রোটিন। ঠিক আছে, এখন এই হিস্টোন প্রোটিন হচ্ছে আমাদের কয়েক টাইপের হিস্টোন প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন কয়েক টাইপের আছে, এদেরকে আমরা H1, H2, H3, H4 এভাবে ডিমার্কেশন করি। হিস্টোন প্রোটিন কয়েক টাইপের আছে আমাদের H1, H2, H3, H4, H1, H2, H3, H4, H1, H2, H3, H4, H2 এর মধ্যে আবার দুইটা আছে H2A, H2B, H2A, H2B, H2A, H2B। ঠিক আছে, তারপর ধাতব আয়নের মধ্যে ক্যালসিয়াম আর হচ্ছে আয়রন, ধাতব আয়নের মধ্যে ক্যালসিয়াম এবং আয়রন, ধাতব আয়ন, ক্যালসিয়াম এবং আয়রন, ধাতব আয়ন, ধাতব আয়ন, ধাতব আয়ন,
হচ্ছে আমরা কি দেখতে পাই, ধাতব আয়নের মধ্যে হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং আয়রন, ধাতব আয়নের মধ্যে হচ্ছে আমরা ক্যালসিয়াম দেখতে পাই এবং হচ্ছে আয়রন, এই দুইটা ধাতব আয়ন থাকে। এছাড়া এনজাইম রূপে আরও কিছু এনজাইম থাকে, আমাদের ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ নামক কিছু এনজাইম থাকে। এনজাইম, যে এনজাইমগুলো বেসিক্যালি আমাদের ডিএনএ থেকে আরএনএ থেকে শুরু করে নানা কাজ করতে সাহায্য করে। এনজাইম হিসেবে কি থাকে, এনজাইম হিসেবে থাকে হচ্ছে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, তারপর হচ্ছে আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, আর একটা হচ্ছে আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, আর একটা হচ্ছে আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ঠিক আছে, ডিএনএ পলিমারেজ আর একটা হচ্ছে আরএনএ পলিমারেজ। ওকে, এই হচ্ছে ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোম এর রাসায়নিক গঠন এটা। আচ্ছা, ক্রোমোজোম আমাদের তো যে নর্মাল আমরা বডিতে ক্রোমোজোম দেখতে পাই, এছাড়া আরেকটা নতুন ক্রোমোজোমের সন্ধান বিশ্বব্যাপী পাওয়া গিয়েছে, সেটাকে বলা হয় বি ক্রোমোজোম। বি ক্রোমোজোম, বি ক্রোমোজোম মানে তোমার হচ্ছে যে বডিতে যে 46টা ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম ছাড়া, বা একটা প্রাণীদের যতগুলা ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমগুলা ছাড়াও একটা অতিরিক্ত ক্ষুদ্র তারপর হচ্ছে তোমার অতিরিক্ত ক্ষুদ্র নন ভাইটাল ক্রোমোজোম। নন ভাইটাল ক্রোমোজোম, ভাইটাল মানে কি গুরুত্বপূর্ণ, নন ভাইটাল ক্রোমোজোম, নন ভাইটাল ক্রোমোজোম, নন ভাইটাল ক্রোমোজোম। হ্যাটারোক্রোমাটিন, হ্যাটারোক্রোমাটিন মানে কি, যেখানে আমাদের নিষ্ক্রিয় ডিএনএ থাকে, হ্যাটারোক্রোমাটিন যুক্ত, হ্যাটারোক্রোমাটিন, হ্যাটারোক্রোমাটিন যুক্ত, হ্যাটারোক্রোমাটিন যুক্ত, হ্যাটারোক্রোমাটিন যুক্ত। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের অতিরিক্ত ক্ষুদ্র নন হিস্টোন প্রোটিন নন ভাইটাল হ্যাটারোক্রোমাটিন সম্পন্ন অল্প জিন বহনকারী ক্রোমোজোমকে অল্প জিন বহনকারী ক্রোমোজোমকে অল্প জিন বহনকারী ক্রোমোজোমকে অল্প জিন বহনকারী ক্রোমোজোমকে বি ক্রোমোজোম বলে। অল্প জিন বহনকারী ক্রোমোজোমকে অল্প জিন বহনকারী ক্রোমোজোমকে অল্প জিন বহনকারী ক্রোমোজোমকে বি ক্রোমোজোম বলে। বি ক্রোমোজোম বলে, বি ক্রোমোজোম বলে, বি ক্রোমোজোম বলে, বি ক্রোমোজোম বলে, বি ক্রোমোজোম বলে। তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে অতিরিক্ত ক্ষুদ্র নন ভাইটাল ক্রোমোজোম সম্পন্ন হ্যাটারোক্রোমাটিন যুক্ত অল্প জিন বহনকারী ক্রোমোজোমকে বি ক্রোমোজোম বলা হয়। এই ভুট্টাতে বি ক্রোমোজোম পাওয়া গিয়েছে, ভুট্টাতে বি ক্রোমোজোম পাওয়া গিয়েছে। এছাড়া উলট চন্ডাল নামে একটা উদ্ভিদ আছে, সেখানেও বি ক্রোমোজোম পাওয়া যায়। বি ক্রোমোজোম হচ্ছে এরা মেন্ডেলের সূত্র মানে না, আমাদের হচ্ছে যত ক্রোমোজোম আছে সবাই মেন্ডেলের সূত্র মেনে চলবে, কারণ মেন্ডেল ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স বা জিন তত্ত্বের ফাদার। এরা মেন্ডেলের সূত্র মানে না। ভুট্টা এবং হচ্ছে উলট চন্ডাল উদ্ভিদে, ভুট্টা এবং উলট চন্ডাল উদ্ভিদে, ভুট্টা অ্যান্ড উলট চন্ডাল, উলট চন্ডাল, উলট চন্ডাল উদ্ভিদে, উলট চন্ডাল উদ্ভিদে আমাদের হচ্ছে বি ক্রোমোজোম আছে, বি ক্রোমোজোম আছে। উলট চন্ডাল উদ্ভিদে বি ক্রোমোজোম থাকে, উলট চন্ডাল উদ্ভিদে বি ক্রোমোজোম থাকে। এই যে উলট চন্ডাল উদ্ভিদ আছে, এই উলট চন্ডাল উদ্ভিদ থেকে ক্যালসিসিন নামক অ্যালকালয়েড পাওয়া যায়। অ্যালকালয়েড মানে অ্যালকোহল লাইক মানে অ্যালকোহলের মতো পদার্থ পাওয়া যায় যা গাউট বা যেটাকে গেটে বাত বলো তোমরা, গেটে বাত রোগের ওষুধ, যা গাউট বা গেটে বাত রোগের ওষুধ, গাউট বা গেটে বাত রোগের ওষুধ, গাউট বা গেটে বাত রোগের ওষুধ। ঠিক আছে, তাহলে বি ক্রোমোজোম ইজ এ এক্সট্রা ক্রোমোজোম। উলট চন্ডাল উদ্ভিদটা আমারও দেখার শখ, দেখো তোমাদের হাতে আমি এই উলট চন্ডাল উদ্ভিদ দেখতে চাই। উলট চন্ডাল উদ্ভিদ, উলট চন্ডাল উদ্ভিদ এরকম, উলট চন্ডাল বিরুদ্ধ 10টি ভেষজ গুণাগুণ, এটা হচ্ছে উলট চন্ডাল উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্লোরিওসা সুপ্রিবা, ফ্লেম লিলি বলা হয় এটাকে। দেখো আগুনের মতো জ্বলতেছে, এই জন্য নাম দিছে মনে হয় ফ্লেম লিলি, দেখে মনে হয় যে আগুন। এর মধ্যে এই বি ক্রোমোজোম পাওয়া যায়,
ফ্লেম লিলি। তাহলে উলট চন্ডালের একটা সুন্দর নাম আমরা জেনে নিলাম, ফ্লেম লিলি। ঠিক আছে, ফ্লেম লিলি। দাঁড়াও, এক্সট্রা পেজ অ্যাড করে এটাকে আমরা অ্যাড করে দিই। সুন্দর একটা ছবি, ভালো লাগছে দেখে। উলট চন্ডাল বা ফ্লেম লিলি। উদ্ভিদ উলট চন্ডাল, উদ্ভিদ উলট চন্ডাল। এটা হচ্ছে উলট চন্ডাল বা ইংরেজিতে বলি এটাকে ফ্লেম লিলি। বৈজ্ঞানিক নাম যদি মনে রাখি তাহলে হচ্ছে গ্লোরিওসা সুপারবা। গ্লোরিওসা সুপারবা। ঠিক আছে, ওকে। গ্লোরিওসা সুপারবা, গ্লোরিওসা সুপারবা। তাহলে আমাদের ক্লাস ভাবছিলাম আজকে ডিএনএ আরএনএ পড়ায় কাঁপায় দিব, ওই জন্য বলছি যে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তা আমরা কিন্তু ডিএনএ আরএনএতে যাইতেই পারলাম না, কারণ ক্রোমোজোমের সব কিছু আমরা শেষ করে সুন্দর মতো শেষ করে গিয়েছি। তা আমাদের আরও 3টা ক্লাস লাগবে, আজকের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, বাট আরও 3টা ক্লাস আমাদের লাগবে। তো দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি। তোমাদের আর 3টা ক্লাস হবে হচ্ছে 9 তারিখ, কালকে একটা হবে, তারপর হচ্ছে 11 তারিখ একটা নিব, এরপর হচ্ছে মনে হয় কবে নিব আমি জানাবো। 3টা ক্লাস নেক্সট, যেহেতু মানে আমরা 22-23 দুই ব্যাচের একসাথে ক্লাস নিচ্ছি, তো 23 ব্যাচের জন্য তো 23-24 দুজনে একসাথে নিচ্ছি। 23 ব্যাচের তো আলফা শুরু হবে 12 তারিখ থেকে, 10 তারিখ ওরিয়েন্টেশন, 12 তারিখ আলফা শুরু হবে। তো দ্যাটস ওয়াই তোমাদের নেক্সট 3টা ক্লাস কবে হবে আমি একটু শিডিউলে হয়তো চেঞ্জ আসতে পারে, ঠিক আছে। তো আমাদের যেহেতু ক্লাস এক্সট্রা লাগছে, তো আমাদের ফুল রুটিনটার মধ্যেই চেঞ্জ আসবে। আমি পুরো রুটিনটাই তোমাদের 24 ব্যাচের জন্য চেঞ্জ করে দিয়ে দিব, আর 23 ব্যাচের গ্রুপে আমি জানিয়ে দিচ্ছি কবে শেষ হবে। তা আমার এই চিন্তা ছিল 9 ক্লাসের মধ্যেই শেষ করা, বাট তোমরা দেখেছো আমি কিন্তু কোনো ধরনের কোনো ফাঁকিবাজি দেইনি, প্রত্যেক দিনই আমরা 1.5 ঘন্টা প্লাস করেই পড়েছি। কিন্তু আসলে এই চ্যাপ্টারটা এত বড়, এত টপিক, যে দেখো আমরা প্রায় 80 পেজ অলরেডি লিখে ফেলেছি। সো এত বড় যে আমার পক্ষে আসলে 9 ক্লাসে শেষ করা সম্ভব হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। স্পেশালি 24 ব্যাচের জন্য না, 23 ব্যাচের কাছে, কারণ তোমাদের অ্যাডমিশন কোর্স শুরু হয়ে যাবে, বাট আমার এখনো এই চ্যাপ্টারটা শেষ হলে তোমাদের কোর্স শেষ, বাট এই চ্যাপ্টারটা এখনো শেষ করতে পারিনি। সো দ্যাটস ওয়াই আই এম সরি টুয়ার্ডস ইউ পিপল, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, বাট শেষ হয়নি। আরও 3টা ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ডিএনএ আরএনএ শেষ করব, এরপরে এক ক্লাসে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন, আর এক ক্লাসে ট্রান্সলেশন প্লাস অল, যত সময় লাগুক আমরা শেষ করব, এবং নেক্সট অংশটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। থ্যাংক ইউ অল আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য, মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। ভাইয়া লেখা বুঝি না, লেখাই বোঝো না, জরিপ, আল্লাহ, এর চেয়ে বড় অভিযোগ আর কি হইতে পারে। লেখা না বোঝার মতো লেখা তো আমি লিখি না, লেখা দেখি না তো ভাইয়া। কি লেখা দেখো না, কি লেখা দেখতেছো না? আল্লাহ, লেখা দেখবা না কেন? মানে এটা কি ছোট লেখা এই জন্য দেখতে পাচ্ছ না? বড় করে দিব? কি হয়েছে আমি বুঝলাম না, হঠাৎ করে আবার লেখা দেখো না এই অভিযোগ কেন আসলো? মানে ভয়াবহ ভয়াবহ অভিযোগ আসতেছে, লেখা দেখি না। এই যে লেখা আছে, দেখতেছো না? কি দেখতে পাচ্ছ না? আমি আছি, কি দেখতে পাচ্ছ না বলো ভাই? অভিযোগ করো না, ভয় লাগে শুনলে। এই যে লেখো,
এই অধ্যায় শেষ হলে 2টা চ্যাপ্টার পর মেগা এক্সাম নিল, ঈদের আগে নতুন চ্যাপ্টার টপিক ধরে না। ঈদের আগে মনে হয় না আমরা নতুন চ্যাপ্টার বা টপিক ধরতে পারবো, কারণ হচ্ছে যে আমাদের তোমার হচ্ছে এই চ্যাপ্টার শেষ করতে তো আরো 3টা ক্লাস লাগবে, প্লাস এই চ্যাপ্টারের উপর আরো 2টা রিভিউ ক্লাস নিব আমরা, মানে এই 2 চ্যাপ্টারের উপর 2টা রিভিউ ক্লাস নিব, সিকিউ এমসিকিউ পড়াবো। তো মনে হয় না ঈদের আগে হচ্ছে যে আমরা নতুন চ্যাপ্টার ধরতে পারছি। দেখবো, আমি রুটিনটা নিয়ে আমার আজকে একটু বসতে হবে, বসলে আমি দেখতে পাবো। কাজ করি, তোমাদের এই অংশটাকে কেটে অন্য পেজে নিয়ে যাই। দেখা হয়েছে? লেখা হয়েছে? দেখতে পাইছো যারা দেখতে পাও না? না, মেগা এক্সাম ঈদের আগে নিব। ভাইয়া কি রোগ বলছেন? হেটারোক্রোমাটিন বলছি। কি রোগ বলছেন? গেটে বাত বা গাউট, গাউট নামে একটা রোগ আছে, বুঝছো? গাউটের ফলে হয় কি, আমাদের জয়েন্ট, আমাদের অস্থি সন্ধি ফুলে যায় এবং হাঁটতে প্রচন্ড ব্যথা করে। তোমাদের মায়েদের বাবাদের শুনবা যে, বা গ্রামের দাদি নানিদের গাউট বা গেটে বাত রোগ ছিল। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? পড়া বোঝো না? পড়া না বোঝার কি আছে? মাহিন বলছে উত্তর দিতে। কিসের উত্তর দিব মাহিন? ভাইয়া মাহিন কি প্রশ্ন করছিস? মাহিন প্রশ্নই তো দেখি না তোর। প্রশ্ন না দেখলে কিভাবে উত্তর দিব? বি ক্রোমোজোমটা আরেকবার বুঝিয়ে দেন। বি ক্রোমোজোম হচ্ছে একটা এক্সট্রা ক্রোমোজোম, মানে নর্মালি একটা কোষের যতগুলো ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের বাইরেও এক ধরনের ক্রোমোজোম দেখা যায়, যেই ক্রোমোজোমটা হচ্ছে যে তোমার এক্সট্রা, এর কোনো কাজ নাই, কিছুই করে না ওরা। ছোট করে কোনো কাজ করতে পারে, বাট মানে ক্ষুদ্র, নন ভাইটাল, অতিরিক্ত হ্যাটারোক্রোমাটিন, মানে বেশি পেঁচানো ক্রোমাটিন। হ্যাটারোক্রোমাটিন মানে কি দেখছিলাম, অধিক কুণ্ডলিত ক্রোমাটিন থাকে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে যে কি জানি বলি তাকে, তাকেই আমরা বলি হচ্ছে, ভুলে গেলাম তাকে আমরা বলি হচ্ছে তোমার বি ক্রোমোজোম। এটা ভুট্টাতে দেখা যায়। আর হচ্ছে উলট চন্ডাল উদ্ভিদেরটা আমরা আমাদের দেশে গবেষণা করে প্রমাণ করেছি যে উলট চন্ডালে বি ক্রোমোজোম আছে, এবং এই বি ক্রোমোজোম থেকে ক্যালসিসিন নামক একটা কেমিক্যাল তৈরি হয়, যেটা আমাদের গাউট রোগের ওষুধ হিসেবে কাজ করে। সিনসাইট্রিয়াম আর প্লাজমোডিয়াম কি সেম? না, সিনসাইট্রিয়াম আর প্লাজমোডিয়াম ভিন্ন জিনিস। H1 H2 H3 H4 কি? এরা হচ্ছে আমার হিস্টোন প্রোটিনের ভ্যারাইটি। H1 H2 H3 একটু আগে করছিলাম আলফা নিয়ে। আলফা নিয়ে কি করছো আমি দেখি নাই বাবা তোমার প্রশ্ন। আবার ইফতেখার মাহিন আবার কমেন্টটা করলে ভালো হয়। আচ্ছা, তোমাদের সাথে গল্প করব, ক্রোমোজোমের একটা পিক দেখবো। ক্রোমোজোমের ছবি এঁকে আমি দেখাইছি, আমার ছবি ভালো লাগে নেই, আমি যত কষ্ট করে ক্রোমোজোমের একটা ছবি আঁকলাম। অন্য ছবি দেখতে চাইলে দেখবা, ঠিক আছে? ঘরের বউ রাইখা যদি বাইরের বউ দেখতে মন চায় দেখবা। এই দেখো ক্রোমোজোমের একটা ছবি আমি আঁকছি, আর আরেকটা ছবি হচ্ছে ধরো তোমাদের দেখাই। তোমাদের সাথে গল্প করতে হবে, পড়াইতে পড়াইতে তো গল্প করার সময় পাই না। গল্প করার জন্য আলাদা দিন হচ্ছে যে আমাদের রাখতে হবে। ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোম স্ট্রাকচার। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহু আল্লাহ। এই যে ধরো ক্রোমোজোমটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, ক্রোমোজোম। ক্রোমোজোম থেকে বেসিক্যালি ক্রোমোজোমটা এইভাবে তৈরি হয়। দেখো এই যে আমাদের ডিএনএ ছিল আর হিস্টোন প্রোটিন ছিল, এই ডিএনএ হিস্টোন প্রোটিন গুলো মিলায় নিউক্লিওজোম।
তারপর ক্রোমাটিন ফাইবার, তারপর আস্তে আস্তে ক্রোমোজোম হয়েছে। মানে এখানে মনে হয় আরো সুন্দর ছবি আছে, ডিএনএ থেকে আস্তে 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 ক্রোমোজোম তৈরি হয়। এই যে ডিএনএটা পেঁচায় 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 ক্রোমোজোমটা তৈরি হয়, ঠিক আছে। এখানে আরো সুন্দর ছবি, ক্রোমোজোম পেঁচায় পেঁচায় নিউক্লিওজোম, আরো পেঁচায় পেঁচায় হচ্ছে যে ডিএনএ হিস্টোন প্রোটিনের সাথে পেঁচায় পেঁচায় নিউক্লিওজোম আরো পেঁচায় পেঁচায় ক্রোমাটিন তন্তু, তারপর হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা আচ্ছা শেষ, আল্লাহ হাফেজ। আচ্ছা মাইন প্রশ্ন করছে আমার সিলেবাস শেষ, বাট কলেজ পরীক্ষাগুলোর রেজাল্ট দেখে কনফিডেন্স পাচ্ছি না, এখন আলফাতে ভর্তি হয়। কলেজের পরীক্ষা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কলেজ পরীক্ষা বোগাস, ভর্তি হয়ে যাও আলফা ব্যাচে।